আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের এই অনশট সিরিজটাতে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের রসায়নের আজকে যে অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 রাসায়নিক বন্ধন। অধ্যায়টা আমাদের সিকিউ আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ আসেই। এই চ্যাপ্টারের পুরো একটা আউটলাইন আমি প্রথমে বলবো যে আমরা আসলে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত একটা ক্লাসের মধ্যে কিভাবে কমপ্লিট করতে চলেছি। তারপরে আমরা চলে যাব থিওরির মধ্যে, আমরা কোশ্চেনও সলভ করব। ইনশাল্লাহ এই একটা ক্লাস কমপ্লিট করলে আমি বরাবর যে জিনিসটা তোমাকে বলি, অর্থাৎ তোমার এমসিকিউ, সিকিউ, এসকিউ এ অর্থাৎ তোমার পরীক্ষায় মার্ক গ্যারান্টেড ইনশাল্লাহ। আমি এই জিনিসটারই গ্যারান্টি দেই তোমাদেরকে, কারণ এই অনশট ক্লাসগুলো থেকে তুমি কখনোই একেবারে ডিপ ডাউন বেসিক সব কিছু খুবই নখদর্পণে পড়ে শিখে ফেলবে এমন না, বাট বিলিভ মি বেসিক তুমি শিখবাই, মার্ক তোমার গ্যারান্টেড থাকবে। তাই এটাকে ইউজ করে ওরকম সময়ে আসলে, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি সিরিজ চলতেছে, আশা করি তোমরা উপকৃত হবা। ওকে, সো আমরা প্রথমেই চলে যাই আমাদের চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধনের। এখানে আমরা যে জিনিসটা পড়বো, যে জিনিসটা আমাদেরকে শেখা লাগবে, আমরা পর্যায় সারণীতে মৌলগুলা সম্পর্কে শিখছি। ওই মৌলগুলার যোজ্যতা স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যেটাকে আমরা বলতেছি, ওই যোজ্যতা স্তর জানা লাগবে আমাদের। যোজ্যতা স্তরের পরে যে জিনিসটা জানা লাগবে যোজ্যতা ইলেকট্রন, মানে ওই স্তরে যতগুলো ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যোজনী। যোজনীটা একটু ডিটেলসে, ডিটেলসে। এরপরে আমরা শিখবো হচ্ছে আমাদের যৌগমূলক রিলেটেড কথাবার্তা, যৌগমূলক রিলেটেড কথাবার্তা। তারপরে যাব আমরা রাসায়নিক বন্ধনে, রাসায়নিক বন্ধন গঠনের নিয়মে, 2-এর নিয়ম, 8-এর নিয়ম, তারপরে রাসায়নিক বন্ধনে, এই সকল জিনিসে, তারপরে বন্ধনের প্রকারভেদ ডিটেলসে। তারপরে আমাদের চ্যাপ্টারটা আর কি কমপ্লিট হবে বা শেষ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টারের আউটলাইন। ওকে, প্রত্যেকটা বন্ধন কিভাবে গঠন হচ্ছে, কিভাবে হতে চলেছে, কিভাবে গঠন হইতে পারে, আমরা যেন মৌল দেখলেই বুঝতে পারি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, যোজ্যতা স্তর। কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর যেটা, সেটাই হচ্ছে তার যোজ্যতা স্তর। ধরে নাও হাইড্রোজেন পরমাণু, আমি একটু এসিটা দিই, হ্যাঁ। ধরে নাও হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তর কোনটা? একটাই তার শক্তি স্তর। ধরে নাও আমি যদি লেটস অ্যাড্রেস দ্য হাইড্রোজেন অ্যাটম। ধরে নাও হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে এটা, এটা যদি নিউক্লিয়াস হয়, এই যে এটা দিলাম, এখানে একটা মাত্র ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা স্তর আসলে কোনটা? একটাই শক্তি স্তর, ওটাই যোজ্যতা স্তর। ধরো আমি হাইড্রোজেন না বলে লিথিয়ামের কথা বলতেছি, এই যে চলে আসলাম লিথিয়াম। লিথিয়াম এটা নিউক্লিয়াস দিলাম ভাইয়া, প্রথম শক্তি স্তরের কয়টা ইলেকট্রন থাকে বলো তো? দুইটা। যেহেতু এনতম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 2n স্কয়ার না? প্রথম শক্তি স্তর এন এর মানে 1 হলে তো সেখানে 2 হয়। তো এখানে তো ইলেকট্রন আমার 3টা, তাহলে তারপরে শক্তি স্তরে কয়টা থাকবে? এই যে একটা থাকবে। কেউ আবার ভাইবা বইসো না যে আমাদের এরা আবার বন্ধন গঠন করছে, এমনটা আবার ভাবিস না। আচ্ছা, আমরা এটাকে টেনে নিচ্ছি। ওকে, তো লিথিয়াম, লিথিয়ামের কথাটা একটু চিন্তা করে দেখো তো। লিথিয়াম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, তো লিথিয়ামের তো শক্তি স্তর 2টা, তাহলে এর যোজ্যতা স্তর কোনটা? সর্বশেষ যেটা, এই যে এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। এই যে এইটা হচ্ছে তার যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? একটা। তাহলে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কার? ওই মৌলের, লিথিয়ামের। লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। হিলিয়ামের, মানে সরি হিলিয়ামের বলি, হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। তার তো একটাই, প্রথম শক্তি স্তরই যোজ্যতা স্তর আসলে, তাই না? এরকমভাবে আমি যদি সোডিয়ামের কথা একটু চিন্তা করি, তাহলে সেটাতে তুমি আবার ইলেকট্রন একটাই পাবা, যোজ্যতা ইলেকট্রন আসলে। এই যে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। পরের শক্তি স্তরে কয়টা? 8টা। সর্বশেষ শক্তি স্তরে কয়টা? একটা। ইলেকট্রনগুলোকে যদি আমি একটু এই কালার দিয়ে দেখাই, প্রথম শক্তি স্তরে থাকবে হচ্ছে ভাই আমার 2টা ইলেকট্রন থাকলো, পরের শক্তি স্তরে 8টা, যেহেতু সোডিয়ামের 11টা ইলেকট্রন, তাই না? 8টা। পরের শক্তি স্তরে কয়টা? একটা। দিয়ে টোটালে 11টা। তো এই যোজ্যতা ইলেকট্রন কয়টা আমার? একটি। যোজ্যতা ইলেকট্রন কয়টি আমার? একটি যোজ্যতা ইলেকট্রন। এখন যদি আমি একটু এগুলাকে বিন্যস্ত করি, এই যে দেখো সর্বশেষ কক্ষপথ যেটা, সেটাই তার যোজ্যতা স্তর বলছে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, যেহেতু নাইট্রোজেনের কথা আমি প্রথমে বলতেছি, 7 এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে কয়টা থাকবে? 5টা। সেম টু সেম, প্রথম শক্তি স্তরে কি সবারই 2টা করে মৌল থাকে না? পরের শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 8টা। তো যাদের 10টার বেশি, ধরো প্রথমে 2টা গেল, পরে 8টা গেল, তারপর এটা তৃতীয় শক্তি স্তরে যাবে। সর্বশেষ শক্তি স্তর যেটা, সেটাই আমরা বললাম কি? যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে? না। যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে? না। কেন নাই? কারণ সর্বশেষ শক্তি স্তরটাই যোজ্যতা স্তর। শেষ। ক্লিয়ার? সর্বশেষ শক্তি স্তরটাই যোজ্যতা স্তর। ডান? ওকে, ডান। এই যে ওই, আর যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? ওকে,
আচ্ছা, এইখানে একটা কথা, এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করতে পারো ভাই তৃতীয় শক্তি স্তরে তো আমার 18টা ইলেকট্রন থাকার কথা, তাহলে এখানে 10টা চলে আসার কথা না। ঘটনাটা এরকম ঘটে না, শক্তির পার্থক্যের জন্য এরকম ঘটে না। কারণ এই যে এটা কি, এইটা কিন্তু এস ব্লক মৌল একটা, এস ব্লক মৌল। তো আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা দেখি, সর্বশেষের দিকে তুমি দেখবা 3s2, হ্যাঁ 3p6, এটা তো আর্গনের পরে গেল। তারপরে 3d এর আগে কি ইলেকট্রন আমার 4s এ চলে যায় না, 4s2 তে চলে যায়, তো 4s2 হয়। 3d তে তো ইলেকট্রন যায় না। ইলেকট্রন কারণ কি, কারণ এটাতে শক্তি স্তর তুমি কাউন্ট করে দেখো 5 হয়ে যায়, এটা তো আমাদের পরবর্তীতে চলে যায় আসলে, মানে শক্তির ক্রম অনুযায়ী। হ্যাঁ এটা তৃতীয় শক্তি স্তর, বাট শক্তির ক্রম অনুযায়ী ওখানে তো ইলেকট্রন পরে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে, তাই না? 4p তে যাওয়ার আগে 4d তে প্রবেশ করবে, এটা ঠিক আছে। সরি, 4p তে যাওয়ার আগে 3d তে প্রবেশ করবে। কথা বুঝছো? আশা করি বুঝছো। এই হচ্ছে এখানকার হিসাবটা। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো আউপবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথম নিম্ন কক্ষপথের ইলেকট্রনে, মানে প্রথমে নিম্ন কক্ষপথের যেগুলো আমাদের কক্ষপথ রয়েছে সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করে, পরে উচ্চ কক্ষপথে প্রবেশ করে, ঠিক আছে? সে যেটা সর্বশেষ কক্ষপথ সেটাই হচ্ছে আমার যোজ্যতা স্তর, আর ওই যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে আমার যোজ্যতা ইলেকট্রন। ওই কথাটাই সিম্পলি এখানে ব্যাখ্যা করা আছে। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। কয়টা? 6টা। ওকে, আচ্ছা, একটা পর্যায় সারণীর গ্রুপ ওয়াইজ কিন্তু আমরা মৌলগুলা জানি। গ্রুপ ওয়াইজ আমরা মৌলগুলা জানি না? জানি। তো মাথায় রাখবা, আমরা যদি কোনো একটা মানে আমরা একেবারে কয়েকটা গ্রুপের মানে মোরললেস 18টা গ্রুপের ভিতরে, ওইদিকে ধরো হচ্ছে 6টা আর এদিকে 2টা, 8টা গ্রুপের মৌল যদি কেউ হয়, তাহলে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা এটা আমরা না দেখে বলে দিতে পারি। যেমন গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন ওর গ্রুপ নাম্বার। বুঝছো কি বললাম? গ্রুপ 1 এবং আমরা কিন্তু এখনো যোজ্যতা ইলেকট্রনেই আছি ভাই, আমরা যোজনীতে এখনো যাইনি। ওকে, গ্রুপ 1 গ্রুপ 2 এর যোজ্যতা ইলেকট্রন তার গ্রুপ নাম্বার, ওকে। আর যদি আমরা বলি হচ্ছে গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি, বুঝছো? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি যোজ্যতা ইলেকট্রন হলো গ্রুপ সংখ্যা -10, ওকে, তার গ্রুপ নাম্বার -10, তাহলে হয়ে যাবে। তো এখন এটার ক্ষেত্রে এক্সেপশন কেবল ও কেবলমাত্র এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাই 2, তাহলে এর তো একটাই শক্তি স্তর এবং ওর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2টি। এখানে ও 18 নাম্বার গ্রুপে যেহেতু, তারপরেও কিন্তু তুমি ওখানে ওই যে ওই মানে গ্রুপ 1 থেকে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 কথা বলছি না, সো ওটাকে তুমি আবার এই নিয়মে ফেলাতে পারবা না, শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে, বাদ বাকি সবার জন্য এটা খাটবে। ওকে, নিয়ন কি 18 নাম্বার গ্রুপে না? 18 নাম্বার গ্রুপে তুমি নিয়নের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 10 - 18 মানে 8। এই গ্রুপের সবার 8, এই গ্রুপের সবার 7, এই গ্রুপের সবার 6, এই গ্রুপের সবার 5, এই গ্রুপের সবার 5, এই গ্রুপের সবার হচ্ছে যে 4, এই গ্রুপের সবার 3। এটাই নিয়ম। দেখো, চেষ্টা করে দেখো, এই গ্রুপের সবার 1, এই গ্রুপের সবার 2, মিলবেই, মিলতে বাধ্য। এই কথাটাই এখানে বলা আছে। ক্লিয়ার? যোজ্যতা ইলেকট্রন ও যোজনী, এইখানে আমরা চলে গেলাম। আমরা এখন যোজনী কনসেপ্টের ভিতরে ঢুকবো, আসলে যোজনীটার ভিতরে ঢুকতেছি। দেখো এখানে গ্রুপের নামগুলা বলা আছে। বলো তো ভাই, এই গ্রুপের নামগুলো আমরা কি পর্যায় সারণী অধ্যায়ের মধ্যে তোমাকে ঠোঁটস্থ করানোর চেষ্টা করেছি না? 1 নাম্বার গ্রুপের নাম কি? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। 2 নাম্বার কি? মৃৎক্ষার ধাতু। তারপরে 3 থেকে আমাদের 12 পর্যন্ত এমন ছিল না। এটা যেটা 13 নাম্বার গ্রুপ সেটা হচ্ছে কার্বন ফ্যামিলি। 14 নাম্বারটা কি? সরি, 13 নাম্বার যেটা আমার বোরন ফ্যামিলি, পরেরটা কি? কার্বন ফ্যামিলি। তারপরেরটা কি? নাইট্রোজেন ফ্যামিলি? না, নিকটোজেন, শ্বাসরোধকারী। তারপরে যেটা 16 নাম্বার ছিল সেটা কি? চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। 17 নাম্বার ছিল কি? হ্যালোজেন। আর 18 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, অভিজাত গ্যাস। এমন গ্রুপ ছিল না? ওকে, ওই জিনিসের কথা এখানে বলতেছে। দেখো, ক্ষার ধাতু, এই যে একেবারে হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু না, বাদ বাকি সবাই হচ্ছে ক্ষার ধাতু। এখন এর যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? আমরা বললামই তো, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলের যোজ্যতা ইলেকট্রন কত? তার গ্রুপ সংখ্যা, মানে এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। মৃৎক্ষার ধাতু, এর যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে বলো তো? 2 হবে। সবার হবে, হইতেই হবে। গ্রুপ এটা কত চলে আসছি? 13 নম্বর গ্রুপকে কি বলতাম? বোরন ফ্যামিলি বা বোরন গ্রুপ। এই গ্রুপের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 13 - 10 ইজ ইকুয়ালস টু 3, যোজ্যতা ইলেকট্রন 3ই হবে। দেখো, গ্রুপ 14 কার্বন ফ্যামিলি, কার্বন ফ্যামিলির কত হবে? 14 - 10
14 - 10, তাহলে কত থাকে আমাদের? 4, 4ই হবে। দেখো তুমি 14 - 10, তুমি একটা করে দেখো, 4 পাবাই। নাইট্রোজেন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপটার নাম আমরা কি বলছিলাম? নিকটোজেন বা শ্বাসরোধকারী। এই গ্রুপের নাম কি বলছিলাম? নিকটোজেন, নিকটোজেন বা শ্বাসরোধকারী। এগুলা কিন্তু লিখে রাখো, খুবই খুবই জরুরি। শ্বাসরোধকারী, যত জেনে থাকবা তুমি তত আগায় থাকবা। নিকটোজেন বা শ্বাসরোধকারী। এই আচ্ছা, তো ওই গ্রুপে কত হবে তাহলে? 15 - 10 মানে 5। যদি আমি পরেরটাতে যাই, অক্সিজেন বা চ্যালকোজেন, চ্যালকোজেন যে গ্রুপটা, সেটা কত আমার? 16 - 10 মানে কত? 6। পরেরটাতে যদি আসি, হ্যালোজেন, 17 - 7, এখানে কত হবে? 8। এক্সেপ্ট হিলিয়াম, এই যে হিলিয়ামের কথা বলা আছে, হিলিয়াম ব্যতীত এর যোজ্যতা ইলেকট্রন 2টি, এর একটাই মাত্র শক্তি স্তর 2টি। ডান। আশা করি যোজ্যতা শক্তি স্তর বা ভ্যালেন্স শেল এবং যোজ্যতা ইলেকট্রন, এই দুইটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। এই দুইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখন যাব আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যোজনী বা ভ্যালেন্সি। এই যে চলে আসছি আমরা, যোজনী বা ভ্যালেন্সি। যোজনী বা ভ্যালেন্সির এটা মানে নির্ণয় করার নিয়মই দেওয়া আছে। আমরা নির্ণয় করার নিয়মের আগে বেসিকটা বুঝবো যে যোজনী বা ভ্যালেন্সি জিনিসটা কি, যেন তুমি এটা কখনো না ভুলো। এবং এটা নিয়ম নির্ণয় করার জন্য তোমাকে এত এত নিয়মে যেন না যেতে হয়। তুমি যেন মৌল চিনে, মৌলের একটু অবস্থান, মৌলের একটু প্রপার্টিস জেনেই খুব সহজে এটাকে বলতে পারো। ওকে, তো যেটা বলছিলাম, যোজনী বা ভ্যালেন্সি জিনিসটা কি? ফার্স্ট অফ অল, যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে কোনো একটা মৌল কি করতে চায় বলো তো? ও চায় স্থিতিশীলতা অর্জন করতে। কি করতে চায়? স্থিতিশীলতা অর্জন করতে। স্থিতিশীলতা অর্জন করার বিষয়টা এত ভাইটাল রসায়নের ক্ষেত্রে যে পুরো রসায়নটাই পুরো রসায়নের যে মৌলগুলো আছে সবাই নির্ভর করে আছে এই স্থিতিশীলতা অর্জনের জন্য। এবং সব থেকে স্থিতিশীল মৌলের গ্রুপ কোনটা বলো তো ভাইয়া? অবশ্যই অবশ্যই গ্রুপ 18 বা নিষ্ক্রিয় গ্রুপ, যারা যারা কারোর সাথে বন্ধন গঠন করতে চায় না, তারাই আমাদের সব থেকে বেশি নিষ্ক্রিয় গ্রুপ। তো কোনো একটা মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, যেটা তার নিকটস্থ, যেটা ভালো করে বুঝো, কোনো একটা মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করার জন্য, ইলেকট্রনিক বিন্যাসটা আসলে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা অর্জন হয় মেইনলি। হ্যাঁ, তো তুমি এটার কথা উল্লেখ করতে পারো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনিক বিন্যাস, অথবা ডিরেক্ট বলতে পারো ইলেকট্রনিক বিন্যাস, ওর যেটা ইলেকট্রনিক বিন্যাস সেই ইলেকট্রনিক বিন্যাস। সেটা অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেটাই হচ্ছে তার যোজনী। কি বললাম? কোনো একটা মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেটাই হচ্ছে তার যোজনী। তাহলে আমরা এই কথাটা এখানে একটু লিখি। কোন মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে। তারপরে আমরা আবার শর্টকাট সূত্রও শিখাই দিব তোমাদেরকে, যে তুমি দেখেই মৌলের যোজনী যেন বলতে পারো, যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাই যোজনী বা ভ্যালেন্সি। বুঝছো? এখানে অনেক কথা বলা আছে, এগুলা কোনো বড় বিষয়ই না, ওটা আমি আরামসে বলে দিচ্ছি, এগুলা তোমার কাছে ডাল ভাত লাগা শুরু করবে। ভালো করে বুঝো এখন একটু। একটু চলো তো পর্যায় সারণীটা দেখাই। ধরো এই যে পর্যায় সারণীটা ছিল, লেটস সে এখানে এইটা হচ্ছে আমার সেই নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এখন যার পারমাণবিক সংখ্যা 1, ওর নিষ্ক্রিয় মানে ওর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসকে অবশ্যই হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা তো আর তার নিষ্ক্রিয় গ্রুপ না। হাইড্রোজেন যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে, তাহলেই তো সে 2টা ইলেকট্রন পেয়ে যাবে, বা হিলিয়ামের যে ইলেকট্রনিক বিন্যাস সেটা পেয়ে যাবে, তাই না? বুঝতেছো কনসেপ্টটা? ভালো করে বুঝো। তাহলে ও যোজনী কত হবে? 1। প্লাস মাইনাস এখানে দেওয়ার কোনো দরকার নাই, যে ও গ্রহণ করতেছে মানে মাইনাস হবে, ত্যাগ করতেছে মানে প্লাস হবে, এরকম কোনো কিছু দেওয়ার দরকার নেই। ওটা জারণ মান, ওটা তুমি আবার শিখবা হচ্ছে কত নাম্বার চ্যাপ্টারে? 7 নাম্বার চ্যাপ্টারে, ওটা এখন না। ওকে, আচ্ছা। এরপরে চিন্তা করো লিথিয়াম।
লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। ও যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে, তাহলে তো হিলিয়ামের ইলেকট্রনিক বিন্যাস পেয়ে যাবে, তাই না? লিথিয়ামের কাছে লিথিয়াম থেকে হিলিয়াম কাছে নাকি লিথিয়াম থেকে হচ্ছে নিয়ন কাছে? অবশ্যই হিলিয়াম কাছে। বুঝতেছো? ঠিক একই রকম ভাবে আমি যদি চিন্তা করি যে ভাই আমাদের অক্সিজেন, এই অক্সিজেনের কাছ থেকে নিয়ন কাছে নাকি অক্সিজেনের কাছ থেকে হিলিয়াম কাছে? অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 2 এর পরে থাকে কয়টা? 6টা। ও যদি আর 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে নিয়নের কাছে পৌঁছে যাবে, কিন্তু হিলিয়ামের কাছে যেতে হলে ওকে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। কোনটা করবে? নিয়ন কাছে না, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে যোজনী কত? 2। আবার সেম টু সেম বেরিলিয়ামের কাছে, বেরিলিয়ামের থেকে কাছে কিন্তু হিলিয়ামই। বেরিলিয়ামের 4, হিলিয়ামের 2, ও 2টা ইলেকট্রন ত্যাগ করলেই হয়, তাই না? ও যদি চিন্তা করে নিয়নের কাছে যাব, তাহলে তো তাকে আরো 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। বুঝতেছো কনসেপ্টটা? কোনটা সহজ? অবশ্যই 2টা ইলেকট্রনকে ত্যাগ করে দেওয়া সহজ। ক্লিয়ার? সো এই কথাই হচ্ছে হিসাবের। তো যদি সেম টু সেম আমি চিন্তা করি, তাহলে এই যে এই নাম্বার গ্রুপের সব থেকে কাছের মৌল কারা? এরা 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 নিষ্ক্রিয় গ্যাসের। তো একটা করে ইলেকট্রন গ্রহণ করলে দ্যাটস ওয়াই 7 নাম্বার গ্রুপের যেটা, এটার কত হবে তাহলে যোজনী? 1। এর কত হবে? 2টা করে গ্রহণ করলেই তো হয় 2। এর কত হবে? 3টা করে গ্রহণ করলেই তো হয় 3, তাই না? ঠিক একই রকম ভাবে 4 নাম্বার যে আছে, এর থেকে এটাও যতটুকু কাছে, এর থেকে এটাও ততটুকু কাছে, তাই ও গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে। চিন্তা করে গ্রহণ করবো না ত্যাগ করবো, ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস, নির্ভর করে পরিস্থিতি, বিবেচনা, সবকিছুর উপরে। তাই এই একমাত্র 4 নাম্বার গ্রুপেই থাকে হচ্ছে অপধাতু। কারা এরা অপধাতুগুলা? বলতেছি, একটু সময় দাও। অপধাতু, বুঝছো? আচ্ছা, আর এই যে এই 1 নাম্বার গ্রুপে দেখো, এদের সব থেকে কাছে হচ্ছে প্রিভিয়াস মানে যে মৌলটা সেটা। এই যে নিয়ন হচ্ছে 10, সোডিয়াম হচ্ছে 11, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলেই তো নিয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। বুঝছো না? এক্সাক্ট এই জায়গাটুকুর উল্টা না, একটা করে গ্রহণ করলে ওরা পেয়ে যাচ্ছিল, আর ওরা একটা করে ত্যাগ করলে পেয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে 2 নাম্বার এরা 2টা করে ত্যাগ করলে পেয়ে যায়। এই 3 নাম্বার 3টা করে ত্যাগ করলে পেয়ে যায়। কিন্তু যখন 4টা থাকে, তখন সে 4টা ত্যাগ করবে নাকি 4টা গ্রহণ করবে? ও তো মাঝামাঝিতে পড়ে যায়। তার মানে যারা ত্যাগ করে তারা হচ্ছে আমার ধাতু। ইলেকট্রন ত্যাগ করতেছে তারা হচ্ছে আমরা ধাতু। ইলেকট্রন ত্যাগ, এদেরকে কি বলতেছি ভা? ধাতু। ইলেকট্রন গ্রহণ, এদেরকে কি বলতেছি ভা? অধাতু। বুঝছো কনসেপ্টটা? আর যারা ইলেকট্রন ত্যাগ করবে না, গ্রহণ করবে, যে কোনো 2 ভাবেই তারা কাজ করতে পারে, তারা হচ্ছে আমাদের অপধাতু। এতটুকু প্রিলিমিনারি শিখে রাখো, তাইলেই হয়েছে। তাহলে আমরা যদি একটু গ্রুপ বিন্যাসে যেয়ে থাকি এখন, হ্যাঁ, তাহলে গ্রুপ 1, 2 এবং 13, গ্রুপ 1, 2 এবং 13, এদের এদের গ্রুপ 1 আর 2 এর ক্ষেত্রে আমি গ্রুপ 1 আর 2 কে স্পেসিফাই করি, তারপরে 13 থেকে 18 পর্যন্ত স্পেসিফাই করব। হ্যাঁ, আচ্ছা, তাহলেই তোমার জন্য সহজ হবে। এখানে এটার কথা বলা আছে, এখানে যাই। এই যে দেখো, গ্রুপ, এখানে বলা আছে যে কথাটা, ওটা আমার কথার সাথেই কথাটা অ্যালাইন করবে। গ্রুপ 1 ও গ্রুপ 2 এর যোজনী হলো তাদের যোজ্যতা ইলেকট্রন। তাদের যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে তাদের যোজনী। কেউ দ্বিমত পোষণ করবা? আশা করি করার কথা না। যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে তাদের যোজনী। কেউ দ্বিমত পোষণ করবা? করার কথা না। আচ্ছা, এখন গ্রুপ 13 থেকে 17 অবধি যোজনী সকলের, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি যোজনী হবে হচ্ছে, আমরা যে কাজটা করব সেটা হলো 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন। মানে যে মৌলটারই হোক না কেন, ও যদি গ্রুপ 13 থেকে গ্রুপ 18-র ভিতরে হয়, মানে গ্রুপ 18 তো না, বেসিক্যালি গ্রুপ 17 অবধি হয়, 18 তো যোজনী 0। ওরা তো কারোর সাথে মানে ওরা তো নিষ্ক্রিয় গ্যাসেরই ইলেকট্রন বিন্যাস অর্জন করে আছে, ও আবার কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? বুঝো? ওকে, তো যেটা বলতেছি, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি যোজনী যাদের, সেটা হচ্ছে আমরা 8 থেকে 8, এই যে মানে এই যে সংখ্যাটা 8 থেকে যে মৌলটা নির্ণয় করতেছি যোজনী, তার যোজ্যতা ইলেকট্রন বাদ দিব। ধরো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে ওর যোজনী কত হবে? অক্সিজেন এর যোজনী কত হবে বলো তো? 8 মাইনাস 6, যেহেতু গ্রুপ 13 থেকে গ্রুপ 8 17-র ভিতরে আছে, তার মানে কত? 2। ডান। আমি যদি একই রকম ভাবে বলি হচ্ছে আমাদের ধরো ফসফরাস এর যোজনীটা কত হবে? 8 মাইনাস 5 মানে হচ্ছে 3। আর গ্রুপ 1 আর 2 এর যদি হয় তাহলে ওরাই।
এখানে বলতেছে যোজ্যতা ইলেকট্রন 1 থেকে 4 সেটি হচ্ছে তাদের যোজনী। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন দিয়ে বলছে গ্রুপ 1 থেকে 4, ইভেন তুমি হচ্ছে 1 থেকে 4, যেমন হচ্ছে গ্রুপ 13 সবার যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো তো? গ্রুপ 13 সবার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি বলে, গ্রুপ 13, ভালো করে বুঝো, গ্রুপ 13 সবার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 3টা। তো তুমি যদি 3টা এখানের কাজে লাগাও তাহলে তো হচ্ছে এই ফরমেশনটা বা এই ফর্মুলাটা হচ্ছে যে খাটতেছে না। খাটতেছে? ভালো করে বুঝে দেখো, খাটতেছে না। কারণ 8 মাইনাস যদি যোজ্যতা ইলেকট্রন তুমি 3 করো তাহলে উত্তর আসবে 5, যেটা তো হয় না, যেটা তো হয় না। যোজনী যোজনী হ্যাঁ 6-7 অব্দিও হইতে পারে, ওটা এক্সেপশন, ওদিকে আমরা যাচ্ছি পরে, যে সুপ্ত যোজনীর ওখানে যা পড়বো ওটাতে যাচ্ছি, একটু থামো, ধৈর্য ধরো। যেটা আমার কথা ভালো করে বলতেছি সেটা শোনো। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অব্দি যেটার কথা বলছি জাস্ট গ্রুপ 13 না, এটা হবে হচ্ছে গ্রুপ 14। এখানে একটা সিম্পল মিস্টেক হয়েছে। আচ্ছা, গ্রুপ 14 থেকে 17 অব্দি যাদের যোজনী, তাদের যোজনীটা হবে হচ্ছে 18 থেকে এই। তাহলে এখন বাকি থাকলো কেবলমাত্র কে? গ্রুপ 13। তাহলে এই যে গ্রুপ 1, 2 এবং এখানে যদি আমরা জাস্ট এটাকে এক করে দিই, গ্রুপ 1, 2, দেখো গ্রুপ 1, 2 ও গ্রুপ 13, হ্যাঁ এর যোজনী হলো তাদের যোজ্যতা ইলেকট্রন। এই তো হয়ে গেল। গ্রুপ 1, 2 আর 13 যোজ্যতা ইলেকট্রন কয়টা আসলে বলো তো? 1টা, 2টা এবং 3টা যথাক্রমে, তাই না? ওটাই তো তাদের যোজ্যতা ইলেকট্রন। গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত যদি যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করো, 8 মাইনাস তাদের যোজ্যতা ইলেকট্রন করবা, তাইলেই হবে। এটাই কথা বলছে, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 4 থেকে বেশি হলে ওই মৌলের যোজনী হয় 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। ডান। 4 হইলে তুমি এটাকে ডিরেক্ট 4ও বসাতে পারো, যেমন ওরা ডিরেক্ট 4 বসায় দিছে। আবার যদি তুমি 8 থেকে 4 মাইনাস করে বসাতে চাও তাও তো 4ই উত্তর হয়। তোমার জন্য উইন উইন সিচুয়েশন। ক্লিয়ার? ওকে, এই জিনিসটাই বুঝাইতেছিলাম। এখন আমি যদি তোমাকে বলি এর উপরেরটাতে আমরা যাব একটু, তাহলে বলো আমাকে, অক্সিজেনের যোজনী তুমি বুঝছো 2, আর ফসফরাসের যোজনী তুমি দেখছো হচ্ছে কত? 3, এমন পাইছো। হাইড্রোজেনের যোজনী কত বলো তো ভাই? 1 অবশ্যই পাইলাম না? এখন আমি তোমাকে এই জিনিসটা একটু জাস্টিফাই করাবো। উপরের একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যাটাকে দ্বিগুণ করলে তার যোজনী বা যোজ্যতা হয়। বলো তো ভাই ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়াম আমার 2 নাম্বার গ্রুপের মৌল না? তো আমরা তো জানি 1, 2 এবং গ্রুপ 13 যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে তার যোজনী। তো 1 আর 2 এর যোজ্যতা ইলেকট্রন কত? তাদের গ্রুপ সংখ্যাই তাদের যোজ্যতা ইলেকট্রন, মানে 1 এর হচ্ছে 1, 2 এর হচ্ছে 2। তাহলে তাহলে আমরা পেলাম ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী পাইলাম হচ্ছে আমরা 2, এটা পাইলাম আমরা থিওরিটিক্যালি। এখন এখানে একটা কথা বলছে যে একটা পরমাণুর সাথে অক্সিজেন জয়টা যুক্ত হবে, জয়টা অক্সিজেন পরমাণু, তার দ্বিগুণ করলে তার যোজনী হয়। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়ামের সাথে একটা যৌগ গঠন করি অক্সিজেনের, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তো MgO। একটা ম্যাগনেসিয়ামের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে? একটা। এখানে কোশ্চিনটাতে বলছে যে ওই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে তার যোজনী হবে। দ্বিগুণ করলে কত হবে? 1 গুণ 2 মানে কত আসলে? 2, এটাই হচ্ছে তার যোজনী। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের যোজনী তো এটাই, এটাই না? এটাই হয়েছে। আবার যদি ধরো চিন্তা করতেছো ভাইয়া সোডিয়ামের সাথে যখন যৌগ গঠন করে Na2O, তাহলে Na2O এই সংখ্যাটাকে যদি তুমি ঠিক করে বুঝো তাহলে বুঝবা 2টা সোডিয়ামের জন্য একটা অক্সিজেন। তার মানে একটা সোডিয়ামের জন্য কয়টা অক্সিজেন আসলে? হাফ। হাফ না? 2টা সোডিয়ামের জন্য একটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেন, একটা সোডিয়ামের জন্য কয়টা অক্সিজেন? হাফ অক্সিজেন। হাফের সাথে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে পাবা হচ্ছে তুমি 1। সোডিয়ামের যোজনী আসলে কত? 1। কারণ কি? ওটা 1 নাম্বার গ্রুপের মৌল। 1 নাম্বার গ্রুপের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে তার যোজনী, আর 1 নাম্বার গ্রুপের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা, তার গ্রুপ সংখ্যাই। একই রকম কোনো মৌলের একটি পরমাণুর যতগুলো হাইড্রোজেন অথবা যতগুলো সমতুল্য ক্লোরিন বা সোডিয়ামের সাথে যুক্ত হতে পারবে সেটা হচ্ছে তার যোজনী। এই যে হাইড্রোজেনের কথাটা নিয়ে আসছে, সোডিয়াম হাইড্রোজেনের সাথে কয়টা যুক্ত হতে পারে? একটা, সোডিয়াম হাইড্রাইড। লিথিয়াম কয়টার সাথে যুক্ত হতে পারে? একটা, লিথিয়াম হাইড্রাইড। অ্যালুমিনিয়াম কয়টার সাথে যুক্ত হতে পারে? 3টা, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, আসলেও 3। অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপের মৌল। 13 নম্বর গ্রুপের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রনই তার 13 নম্বর গ্রুপের ক্ষেত্রে 13 নম্বর থেকে 13 নম্বর গ্রুপের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রনই তার হচ্ছে, এটা তো আমরা বললামই যে এখানে গ্রুপ 1, 2 আর 13 এর ক্ষেত্রে যোজনী হলো তাদের যোজ্যতা ইলেকট্রন। ডান। এখন 13 এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? 3টা। কিভাবে পাইলাম? কারণ গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যোজ্যতা ইলেকট্রন বের করার নিয়ম ছিল হচ্ছে গ্রুপ সংখ্যা -10। নিয়মটা ছিল না এরকম? গ্রুপ সংখ্যা -10, সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। ওই তো হয়ে গেছে। বুঝছো? দুইটা নিয়ম। যোজনী বের করতে আর কোনো প্যারা থাকবে? আশা করি থাকার কথা না। ওকে, এই দেখো, এই যে এখানে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশের কথা বলছে, সেটা হচ্ছে আমাদের যৌগমূলক। যৌগমূলক এই শব্দটাকে যদি তুমি একটু ভাঙো তাহলে দেখবে এটাকে যৌগ
আবার মূলক, কথাটা এমন, রেডিকাল। ওকে, তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি, দেখতে যৌগের মতো, মানে একাধিক পরমাণু সম্বলিত গঠিত, বাট কাজ করবে একটা মূলকের মতো। যেমন ধরো একটা মূলক সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিনটা কি একটা মূলক না, Cl মাইনাস ক্লোরাইড আয়ন, এরকম মূলক। ঠিক এরকম ভাবে একটা মূলক হচ্ছে, ধরো নাও আমি এই যৌগটার কথা বলছি, সোডিয়াম নাইট্রেট NaNO3। তাহলে এই যে এখানে এই অংশটুকু আছে না ভাইয়া, এই অংশটুকু কিন্তু পুরোটা মিলে হচ্ছে একটা অ্যানায়ন, নাইট্রেট। এই নাইট্রেট অ্যানায়নটা হয় হচ্ছে একটা নাইট্রোজেন, তিনটা অক্সিজেন এবং মাথার উপরে একটা মাইনাস চার্জ। এই চার্জটা কিন্তু পুরোটার উপরে, এই চার্জটা শুধু অক্সিজেনের উপরে এরকমটা না, এই চার্জটা হচ্ছে পুরোটার উপরে, পুরোটার উপরে। এই জিনিসটা বোঝাচ্ছে এটা, ক্লিয়ার? তো আমরা যৌগমূলকের সংজ্ঞাটা কিভাবে দিব, ওটা লেখা আছে উপরে, আমি খালি বলি। যৌগমূলকের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একগুচ্ছ পরমাণু বা একগুচ্ছ পরমাণু, এই যেখানে বলে দিচ্ছে, এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত একটা পরমাণুগুচ্ছ, একটা পরমাণুগুচ্ছ একটি আয়নের ন্যায় আচরণ করে যখন এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত একটা পরমাণুগুচ্ছ যখন একটা আয়নের ন্যায় আচরণ করে। এই যে নাইট্রেট, এই নাইট্রেটটাকে যদি তুমি ভাঙো তাহলে নাইট্রোজেন অক্সিজেন আলাদা হবে না, নাইট্রেট আকারেই ভাঙবে। ওকে, এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সে সকল পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। যৌগমূলকের যে চার্জ বা আধান থাকে, সেই আধান বা চার্জই হচ্ছে তার যোজনী। ঠিক আছে, সে আধান চার্জ, মানে যে চার্জ বা আধান থাকে ওটা থেকে যদি আমরা প্লাস মাইনাসটাকে বাদ দিই, সেটাই হচ্ছে তার যোজনী। যেমন ধরো এই যে বললাম নাইট্রেট, এটা -1, তাহলে এর যোজনী কত? 1। বুঝো, যোজনী কত? 1। তো এরকম ভাবে আমাদেরকে নামগুলো জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রেট, আমরা এই নামগুলো শিখাইতেছি, একটা বক্স আছে নাইট্রেট। এটা যদি NO2- হয় তাহলে এটা হচ্ছে নাইট্রাইট, আইট, নাইট্রাইট, এমন। ক্লিয়ার? এই হচ্ছে এগুলার নিয়ম। দেখো, এই যে কিছু যৌগমূলকের কথা বলা হয়েছে, এখানে একমাত্র দুইটা পজিটিভ যৌগমূলককে বলা হয়েছে। এই যে দেখো, ফসফেনিয়াম আর অ্যামোনিয়াম, এই দুইটাই হচ্ছে কেবলমাত্র পজিটিভ, এবং পজিটিভ যৌগমূলকগুলোর চার্জ 1 করেই। আধান কত বলো তো? +1, তাহলে যোজনী কত? শুধু 1। নাইট্রেটের পরে আছে কার্বনেট CO3 2-, এটার কত? -2 চার্জ, তাহলে যোজনী কত? 2। হাইড্রোজেন মানে এটাকে বলে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, এটার কত? -1, মানে এটা যোজনী কত? 1। সালফেট, সালফেটটা হচ্ছে -2, মানে এটা কত? 2। হাইড্রোজেন সালফেট, এটা কত? -1, মানে এখানে কত হবে? 1। সালফাইট, এই যে দেখো SO4 ছিল SO3 হয়েছে, তাতে হয়ে গেছে সালফাইট, এটা কত? সেম টু সেম চার্জ, -2, মানে হচ্ছে কত? 2, -2 হবে। ওকে, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, এই যে দেখো এটা -3 যোজনী যুক্ত, তার মানে এটা 3। তারপরে এটা হচ্ছে কি হাইড্রোক্সাইড, এটা -1, তার মানে এটা হচ্ছে 1। ওকে, আর এই যে ফসফোনিয়াম, এটা হচ্ছে +1, এটাও হচ্ছে আমাদের 1, এমন। এখন এগুলো আমাদের জানা দরকার কেন বলো তো? কারণ এগুলো না জানলে তো আমরা যৌগ লিখতে পারবো না। ধরো তোমাকে আমি বলতেছি তুমি যৌগটা লিখো আমাদের ক্যালসিয়াম ফসফেট, এমন একটা আঁকাবাঁকা যৌগ দিলাম ধরো, বা প্রথমে আমি বলতেছি তুমি ক্যালসিয়াম নাইট্রেট যৌগটা লিখো। তো ভাই তুই যদি ক্যালসিয়াম নাইট্রেট যৌগটা লিখিস, ক্যালসিয়ামের যোজনী +2, এটা তুই জানিস, নাইট্রেটের যোজনী NO3-, এটা তুই জানিস। একটা যৌগ লেখার সময় কি যোজনী আমরা অদল বদল করি না? এর যোজনী যায় ওর কাছে, ওর যোজনী যায় এর কাছে। তাহলে ক্যালসিয়ামের কাছে আসবে কার যোজনী? নাইট্রেটের। নাইট্রেটের কত? 1, এটা এখানে দিলাম। আর নাইট্রেটের কাছে যাবে NO3, এর কাছে যাবে কত? ক্যালসিয়ামের যোজনী, এটা কত? 2, এটা 2 এভাবে দিব। তো এটা তো পুরো যৌগমূলক, এটা তো ব্র্যাকেট দিতে হবে আমাদের, আর 1 লেখা লাগে না। তার মানে ক্যালসিয়াম নাইট্রেট যৌগটার সংকেত হবে হচ্ছে এই যে এরকম। আমি যদি বলি এখন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের কত? 2, ফসফেট কত? PO4 3, তার মানে এখানে আসবে 3, এখানে যাবে কত? 2, ক্যালসিয়াম ফসফেট যৌগ হবে হচ্ছে এমন। বুঝছো? আমি যদি বলি ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, তাহলে হবে হচ্ছে CO3, এই যে 2, এমন। বুঝতে পারতেছো জিনিসটা? এই যৌগ লেখার জন্য আমাদের যৌগমূলকগুলা দরকার। সো মাথায় রাখবা 3-4 যুক্ত যৌগমূলক হচ্ছে আমাদের এই ফসফেট সিরিজের। এই যে দেখো ফসফেট, ফসফাইট, আরও কিছু আছে। হ্যাঁ, এখন আর দরকার নেই ওগুলা। 2-4 যুক্ত হচ্ছে কার্বনেট, সালফেট। হ্যাঁ, আর যদি তুমি তারপরে চিন্তা করো নাইট্রেট 1 চার্জ যুক্ত আর ধনাত্মক চার্জ যুক্ত যৌগমূলক, যেমন হচ্ছে অ্যামোনিয়াম। যদি আমি তোমাকে বলি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা তো আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। এখানে যেহেতু দুজনের যোজনী 1, তাই আমাকে আলাদা করে আর কারো সামনে 1 দেওয়া লাগবে না ব্র্যাকেট করে। হ্যাঁ, বাট যদি আমি তোমাকে বলি ভাইয়া যে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট যদি লিখতে হয়, কার্বনেটের যোজনী কত? 2 না? তাহলে মানে NH4, এটা ব্র্যাকেট দিয়ে তোমাকে দিতে হবে কত? 2, তারপরে CO3, অ্যামোনিয়াম কার্বনেট।
এখন কার্বনেটের অ্যামোনিয়ামের যোজনী তো 1, তো কার্বনেটকে ব্র্যাকেট দিয়ে তো আর 1 লেখার দরকার নেই, কারণ 1 তো না লিখলেও হয়। কথা বুঝতেছো আশা করি, ক্লিয়ার? এই জিনিসগুলোকে কিন্তু বুঝে বুঝে যেতে হবে। ওকে ভাইয়া? আচ্ছা, আশা করি ধরতে পারছো। দেখো, এরপরে একটা টপিক আছে, এই টপিক নিয়ে প্রায় হর হামেশা আসলে এমসিকিউ কোশ্চিন আসে, সেটা হচ্ছে সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। ল্যাটেন্ট ভ্যালেন্সি একটা কথার নাম তুমি শুনে থাকবা, ল্যাটেন্ট ভ্যালেন্সি। ল্যাটেন্ট ভ্যালেন্সি মানেই হচ্ছে আসলে সুপ্ত যোজনী। এটাকে আমি গুপ্ত যোজনীও পড়ি, কারণ আমার অনেক ফ্রেন্ড গুপ্ত, আসলে গুপ্ত যোজনী। ওকে, আচ্ছা। তো সুপ্ত যোজনী যেটা, এটাকে কি বলা হয়? এটা বলা হয় হচ্ছে সর্বোচ্চ যোজনী, কোনো একটা মৌলের সর্বোচ্চ যে যোজনী ব্যবহার হতে পারে, সর্বোচ্চ যোজনী মাইনাস সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী, মানে যে যোজনীটা ব্যবহার হয়েছে। তো এখন কিছু কিছু মৌলের আমাদের সর্বোচ্চ যোজনী জানতে হবে বা শিখতে হবে। হ্যাঁ, যোজনী, সর্বোচ্চ যোজনী তাদেরই হয় যারা একাধিক মানে পরিবর্তনশীল যোজনী ব্যবহার করে বা প্রদর্শন করে, এরকম, তাই না? তো কিছু মৌলও তুমি শিখে রাখো, জেনে রাখো, এগুলার কারণ এখন আসলে অ্যাট দিস পয়েন্ট খুব বেশি জানা লাগবে না, এটা তুমি আরো পরবর্তীতে জানতে পারবে। এটা যৌগ গঠনের সময় তারা একাধিক যোজনী প্রকাশ করে, যৌগ গঠনের সময়, বুঝছো? তো বেসিক্যালি এটা জারণ মানের সাথে রিলেট করে নিয়ে আসা। তো এটা এখন না, এটা কোথায়? যৌগ গঠনের সময় আসলে এই ঘটনাটা ঘটে। কারণ তুমি তো বলতে পারো যে ভাই যোজনীর যে আপনি ফরমেশনটা পড়াইলেন সে অনুযায়ী তো একাধিক হওয়ার কথা না, আসলে হওয়ার কথা না, বাট যৌগ গঠনের সময় এমন পাওয়া যায় যে ওরা একাধিক ইলেকট্রন শেয়ার করছে। যেমন এর ভিতরে খুবই কমন যে থাকে সে হচ্ছে সালফার। সালফারের একাধিক যোজনী কত? +2 হয়। আমি এটা প্লাস দিলে তো এটা হয়ে গেল 2, 4, 6। নর্মালি সাধারণত কত হয়? 2 হয়। আচ্ছা, সালফার। তারপরে আমি যদি আরো বলি তোমাকে, তাহলে সালফারের সাথে তুমি ফসফরাসে যাবা ভাই, ফসফরাসের হবে হচ্ছে 3 এবং 5। তারপরে যাবা টিন, লেড, এদের ক্ষেত্রে, এদের টিন এবং লেডের ক্ষেত্রে পাওয়া হচ্ছে ভাই 2, 4। ওকে, আচ্ছা। তারপরে যাবা হচ্ছে ফেরামে, 2 পাবা, 3 পাবা। কপারে যাবা, কপারে গেলে তুমি পাবা হচ্ছে 1 পাবা এবং 2 পাবা। এই যে এই কয়টা মৌল বলে দিলাম আমি, এই কয়টা মৌলই মনে রাখো, ইনশাল্লাহ এর বাইরে থেকে তোমার থাকবে না। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে। এখন এগুলার ভিতরে সালফার, ফসফরাস, টিন বা লেড, এগুলার তুমি মোটামুটি চেনো, জানো এটা sp ব্লক মৌল। ফেরাম, কপার হচ্ছে ডি ব্লক মৌল। ওকে, তো এগুলা তুমি পরবর্তীতে আরো ইলেকট্রন বিন্যাস ডিটেলসে শিখলে 11-12 গেলে আরো এগুলার স্পেসিফিক ভাবে কারণ শিখতে পারবা, জানতে পারবা। জাস্ট এতটুকু এখন ভাইয়াকে বিশ্বাস করো যে হ্যাঁ এরকমটা হয়। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, এই যে তোমাকে একটা কোশ্চিন আসছে, ধরো SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? কত? কোশ্চিনের উত্তর কত হবে আসলে? তাহলে এখানে তুমি যদি সুপ্ত যোজনী বের করো, সালফারের সক্রিয় যোজনী কত ব্যবহার হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। সক্রিয় যোজনী ব্যবহার হয়েছে আসলে 4। কিভাবে বের করলা? ওটাকে x ধরে নিবা, প্লাস অক্সিজেনের যোজনী কত? -2। -2 কেমনে? এটা তুমি ওই জারণ মানের সময় ওখানে যাই শিখতে পারবা যে কিভাবে -2 হয়। যারা জারণ মান নির্ণয় করছো তারা অবশ্যই জানো এখন এই জিনিসটা। তো পরে অক্সিজেন আসে কয়টা? 2টা, দ্যাটস ওয়াই 2 গুণ 2 করে দিছি। x = কত আসলে হয়েছে? +4। এখন তোমার সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী সালফারের সর্বোচ্চ যোজনী কত হয়? 6 মাইনাস ব্যবহৃত যোজনী কত? 4, মানে কত? সুপ্ত যোজনী 2। এখন কেউ যদি ভুলবশত, এটা আমি অনেকবার দেখছি, তো এটা অনেকবার আসা একটা কোশ্চিন, তো আমি আমার দেখছি এমন অনেক স্টুডেন্ট, তুমি তো বেসিক্যালি সালফারের যোজনী জানো, তোমাকে যদি বলা হয় যে সালফারের যোজনী কত হবে, তুমি উত্তর দাগাবা কত? 2 দাগাবা, কারণ সালফার হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল। তো তুমি জানো যে আমরা যদি এমনভাবে নির্ণয় করি জিনিসটা, তাহলে হচ্ছে গ্রুপ 14 থেকে গ্রুপ 18-17 পর্যন্ত মৌলগুলার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে 8 থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন বাদ দিতে হয়। এখন গ্রুপ 16 নাম্বার মৌলের, যেহেতু গ্রুপ 16 হচ্ছে 13 থেকে 18-র ভিতরে, তো এদের ভ্যালেন্স ইলেকট্রন কি হয়? গ্রুপ নাম্বার -10, এটা হয় তাদের ভ্যালেন্স ইলেকট্রন। তো 16 - 10 করলে কত হয়? 6 হয়। ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে গেছি 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। সো 2 ওরা সঠিক উত্তর আগেই দিয়ে দেয়, 2। এবং লাকিলি উত্তরটাও 2 হয়ে যায়, ওই জন্য মিলে যায় অনেকের। বাট বি কেয়ারফুল, যদি তোমাকে বলে যে আমাদের এই যে, হ্যাঁ, যদি তোমাকে বললো হচ্ছে ধরো এরকম, এই যৌগে কপারের সুপ্ত যোজনী কত? যৌগে কপারের সুপ্ত যোজনী কত? এখানে কিন্তু কপারের যে যোজনী ব্যবহার হয়েছে সেটা হচ্ছে 1। 1 যদি ব্যবহার হয়, কপারের সর্বোচ্চ যোজনী কত? 2 - 1 মানে কত? 1। কপারের সুপ্ত যোজনী কিন্তু 1 হবে, বাট কপারের রেগুলার যোজনী যেটা বা সর্বোচ্চ যোজনী যেটা, সেটা কিন্তু আবার 2। সো বি কেয়ারফুল।
এবং এই যোজনীর ক্ষেত্রে একটা মজাদার জিনিস হচ্ছে সর্বোচ্চ যোজনীটাকে আইক পড়া হয়, বুঝছো, ইক পড়া হয়, আর যেটা সর্বনিম্ন যোজনী বা ছোট্ট যোজনী তাকে আস পড়া হয়। এটা ধাতুর ক্ষেত্রে, অনলি ধাতুর ক্ষেত্রে। এটা আমি লিখে রাখি একটু এই সাইডটাতে। হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে সর্বোচ্চ যোজনীকে পড়া হয় হচ্ছে ইক। সর্বোচ্চ যোজনীকে কি পড়া হয় বলতো? ইক। যেমন কপারের যদি 2 যোজনী ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় কিউপ্রিক। কিউপ্রিক। হ্যাঁ, ধরো আমি বললাম CuCl2, এটাকে কি বলতে পারি আমরা? কিউপ্রিক ক্লোরাইড। আবার যেটা সর্বনিম্ন যোজনী সেটা যদি ব্যবহার করা হয়, সর্বনিম্ন যোজনী, সেটাকে আমরা বলি হচ্ছে আস। আস আর ইকের ব্যবহারটা এরকম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কিউপ্রাস। হ্যাঁ, ধরো আমি যদি এরকমটা বলি, এই যে এটাকে যেমন এক যোজনী ব্যবহার হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? কিউপ্রাস অক্সাইড। ওকে, আর যদি এটা যদি এমন থাকতো CuO কিউপ্রিক অক্সাইড বলতাম, যেহেতু কপারেরও যোজনী 2, অক্সিজেনেরও যোজনী 2, দ্যাটস ওয়াই 2 আর লেখার প্রয়োজন পড়ে নাই। ওকে, ডান। এই যে সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী, এই জিনিসগুলো আমরা আলোচনা করছি অলরেডি, সো এটা আমাদের ডান। সুপ্ত যোজনী কিভাবে ব্যবহার করা হয় সেটার কথা। ওকে, নিষ্ক্রিয় গ্যাসের যে স্থিতিশীলতা, নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের যে স্থিতিশীলতা, নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন স্থিতিশীল? কারণ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অরবিটালটা পরিপূর্ণ থাকে। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, যেটা তার পরিপূর্ণ অরবিটালকে নির্দেশ করে। এই যে দেখো, হিলিয়াম যেটা পরিপূর্ণ অরবিটাল। নিয়নের ক্ষেত্রে আসো, নিয়নের ক্ষেত্রে আসো, 2 নাম্বার শক্তি স্তর ফুলফিল্ড। আর্গনের ক্ষেত্রে 3 নাম্বার শক্তি স্তর ফুলফিল্ড। ক্রিপ্টনের ক্ষেত্রে 4 নাম্বার শক্তি স্তর ফুলফিল্ড। জেননের ক্ষেত্রে 5 নম্বর শক্তি স্তর 5s2 5p6 ফুলফিল্ড। মানে এরা আর ইলেকট্রন ত্যাগও করতে চায় না, গ্রহণও করতে চায় না। রেডনের ক্ষেত্রেও সেম টু সেম 6 নম্বর শক্তি স্তর ফুলফিল্ড, আর ইলেকট্রন কোনো গ্রহণও করতে চায় না, ত্যাগও করতে চায় না। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি মেক সেন্স যে নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থিতিশীল হয়, কারণ তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর, সর্ববহিষ্ঠ শক্তি স্তর, এটাই লিখবা আসলে, শক্তি স্তর পরিপূর্ণ থাকে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন প্রয়োজন পড়ে না। ইলেকট্রন গ্রহণ বা বর্জন প্রয়োজন নয়, এমন থাকে। ক্লিয়ার? এই নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা নিয়েই মেইনলি এখানকার আলোচনার কথাটা বলতেছে। আমি এটা বলে দিচ্ছি, আসলে কোনো সমস্যা নাই। এখন সব মৌলই আসলে চায় তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। সকল মৌলই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের, মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের, নিকটস্থ কথাটা লাগায়, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এজন্য একটা কাহিনী করে তারা। এই যে অর্জন করতে চাচ্ছে না, এটার জন্য তারা একটা কাহিনী করে, সে যে কাহিনীটা হচ্ছে এমন, অর্জন করতে চায় সেজন্য ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। সেজন্য ধাতু দাও, শুধুমাত্র ধাতু ইলেকট্রন কি করে? ত্যাগ করে। অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। আবার অধাতু চাইলে অধাতু ইলেকট্রন শেয়ারও করে। হ্যাঁ, ইলেকট্রন শেয়ার করে। এই যে ধাতু ইলেকট্রন গ্রহণ, অধাতু ইলেকট্রন ত্যাগ, এটা মিলে আসলে তৈরি হয় কি জানো ভাইয়া? আয়নিক বন্ধন। আমি বুঝাইতেছি, আরো যাব। আয়নিক বন্ধন। আর অধাতু যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, এটা মিলে তৈরি হয় হচ্ছে সমযোজী বন্ধন। আর এই দুইটা মিলে যে জিনিসটা তৈরি হয়,
এই দুইটা মিলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ভাইয়া রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনের আরো অনেক প্রকারভেদ আছে, সন্নিবেশ সমযোজী আছে, ধাতব বন্ধন আছে, বাট মুদ্রাভাবে তোমাকে আলোচনা করতে হবে এইটাই, রাসায়নিক বন্ধন। মেইন স্ট্রিমে তোমাকে আলোচনা করতে হবে ইহাই। ক্লিয়ার? আশা করি জিনিসটুকু ধরতে পারছো। এখন আমরা পড়বো 2 এর নিয়ম, 8 এর নিয়ম। এই নিয়মগুলা 8 এর নিয়ম, অষ্টক মানে প্রথমে হচ্ছে এই যে দেখো এখানে যেটা বলতেছে এটা অষ্টকের নিয়ম, এটা হচ্ছে ওই যে আমাদের নিউম্যানের একটা অষ্টকের নিয়ম ছিল ওইটা। তারপরে আমরা যাব হচ্ছে 2 এর নিয়ম, যখন এই অষ্টকের নিয়মটা অনেক সময় খারে না তখন। হ্যাঁ, তারপরে এই যে রাসায়নিক বন্ধন ও বন্ধনের গঠনের কারণ, বন্ধন গঠনের কারণ অলরেডি আমরা বলছি। তারপরে অ্যানায়ন ক্যাটায়ন পড়ে তারপরে আমরা যাব হচ্ছে মেইনলি আমাদের এই দেখো অ্যানায়ন ক্যাটায়ন পড়ে আয়নিক বন্ধন, এই যে জিনিসগুলোতে। ওকে, আসো এখানে আমরা যাই। সো প্রথমত যেটা বলতেছি, অষ্টকের নিয়মটা কি? তুমি একটু আগে দেখলা নিষ্ক্রিয় গ্যাসগুলার হিলিয়াম ছাড়া ম্যাক্সিমামের সর্বহিত শক্তি স্তরে কয়টা ইলেকট্রন পূর্ণ থাকে? 8টা ইলেকট্রন পূর্ণ থাকে। সো প্রত্যেকটা মৌলই চাইবে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসটা অর্জন করতে, সেটা ইলেকট্রন ভাগাভাগি করে হয়, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে হোক না কেন। দেখো পরমাণুগুলো তাদের সর্বহিত শক্তি স্তরে ইলেকট্রন আদান প্রদান, মানে হয় গ্রহণ বা ত্যাগ অথবা পরস্পর শেয়ারের মাধ্যমে প্রত্যেকে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস অর্জন করতে চায়। অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন যে গ্রহণ করার প্রবণতা, সেটাকেই বলা হয় অষ্টকের নিয়ম। যেমন লেটস সে আমি জাস্ট সিম্পলি যদি বলি তোমাকে BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এখানে ফ্লোরিনের 3টা মৌল আছে, 3টা মৌলেরই 8টা করে ইলেকট্রন ফিল আপ হয়, এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হয়েছে। বাট বোরনের ফিল আপ হয় না, বোরনের হয় না, বাট ফ্লোরিনের ঠিকই ফিল আপ হয়। বোরন এখানে 2 এর নিয়মটা মানে এবং ফ্লোরিন এখানে 3 এর নিয়মটা মানে। বাট ইন কেস জাস্ট তুমি চিন্তা করো, আমি চিন্তা করতেছি তোমাকে বলতেছি সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামেরও 8টা ইলেকট্রন ফিল আপ হয়, ক্লোরিনেরও সর্ববস্তু শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এবং ফিল আপ হয়। ওকে, দেখো এখানে যেমন বলতেছে এই যে এখানে যেমন যেটার পরমাণুর বিন্যাসটা দেখাইছে, এখানে যদি আমরা ধরে নিলাম এটা 2টা ইলেকট্রন আছে, এখানে হচ্ছে 8টা আর এখানে একটা এমন। আর এই যে এই মৌলটার ক্ষেত্রে দেখো সর্ববস্তু শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন কার থাকে? ফ্লোরিনের থাকে। তাহলে এই একটা ইলেকট্রন ত্যাগ করলো, ও পজিটিভ চার্জে চার্জিত হয়েছে একটা ইলেকট্রন ত্যাগ করে, আর এই একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে এবং এই লাল ইলেকট্রন এর কাছে আসছে। বুঝছো? তাহলে এখন দেখো তো, এর কাছেও 8টা ইলেকট্রন সর্ববহিস্থ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, ওর কাছেও 8টা ইলেকট্রন সর্ববহিস্থ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস। তার মানে দুইজনে মিলে একটা যৌগ গঠন করছে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা যৌগ গঠন করছে এবং যৌগটা হচ্ছে এরকম সোডিয়াম ফ্রোমাইড। এটা ক্লোরিনের মাধ্যমেও সম্ভব, বাট এখানে ক্লোরিন ইউজ করেনি, এখানে ফ্লোরিন ইউজ যৌগ করছে, দ্যাটস আমরা এটা দিছি। এটা একটা মানে ফরমেশন বুঝাইছে জাস্ট। তো এটা হতে পারে ইলেকট্রন আদান প্রদান, হতে পারে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যেভাবেই হোক না কেন এটাকে অষ্টকের নিয়ম বলে। এখন কিছু কিছু মৌলের ক্ষেত্রে, যে অলরেডি আমি একটা দেখাইলামই, ওই মৌলের ক্ষেত্রে 8 এর নিয়মটা মানা হয় না, মানে ওর অষ্টক পূর্ণ হয় না। তাহলে ও কোনটার নিয়ম ফলো করতেছে? আসলে ও 2 এর নিয়ম ফলো করতেছে। যখন দেখা গেল অষ্টকের নিয়ম দিয়ে সকল মৌলকে ব্যাখ্যা করা যাচ্ছে না, তখনই মেইনলি আরো সংশোধিত করে 2 এর নিয়ম নিয়ে আসা হলো। অনুগঠনকালে কোনো মৌল পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রনও স্থিতিশীল, 8টা হলে সব থেকে বেশি স্থিতিশীল হয়, যদি জোড়ায় জোড়া ইলেকট্রন থাকে তাহলে সেটাও স্থিতিশীল, এটা বোঝানো হয়েছে। তো জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, তাহলে সেটা হচ্ছে 2 এর নিয়ম, জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে, ওটার কথাই এখানে বলা হয়েছে। যেমন এই যে এখানে যেমন হচ্ছে যে উদাহরণটা আসছে, এখানে যে মিথেনের কথা বলছে, হ্যাঁ CH4 মিথেন। তারপরে এখানে বলছে একটা, এখানে দেখো ব্রোমিনের কথা বলছে, এই যে ব্রোমিন 8টা ইলেকট্রনই ফিল আপ হয়েছে, এখানে 8টা ইলেকট্রনই ফিল আপ হয়েছে। এখানে হাইড্রোজেনের প্রত্যেকটা 2টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, আর কেন্দ্রে কার্বনের হচ্ছে 8টা ইলেকট্রন ফিল আপ হয়েছে। পানি, এখানে অক্সিজেনের 8টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, ওই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন ফিল আপ হয়েছে। তাহলে হাইড্রোজেন তো 8 এর নিয়ম মানতেছে না, ও কিসের নিয়ম মানতেছে? তাহলে 2 এর নিয়ম মানতেছে। এই এখানে নাইট্রোজেন যখন হচ্ছে বন্ধন গঠন করে, তাহলে তখন আবার ঠিকই হচ্ছে 3টা করে ইলেকট্রন শেয়ার করে, তখন ঠিকই তার 8 এর নিয়ম মানা হয়। এখন দেখো আমি তোমাকে এই যে BF3 যেটা ঘটনাটা বললাম, বোরনের সর্বহিত শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? 2। তারপরে হচ্ছে এই যে এখানে দিলাম 2, আর এখানে কয়টা? 3টা না? 3টা। ফ্লোরিন আসে, ফ্লোরিন এসে এর সাথে একটা ইলেকট্রন গঠন করে এরকম, ফ্লোরিনের 8টা করে ইলেকট্রন ফিল আপ হয়ে যায়। এখানে তো 2টা, বাদ বাকির ক্ষেত্রে তো বাকি তো থাকে হচ্ছে 7টা। আর একটা ফ্লোরিন আসলো, ধরো এখানে 2টা নিল, পরে এটাতে কয়টা নিবে বলো তো? 7টা। আর ওই যে ওই বোরন দিছে ওকে একটা দিয়ে 8টা। এখানে আর একটা ফ্লোরিন আসলো মনে করো, এখানে 2টা আর এখানে কয়টা? 7টা ছিল, আর এই যে একটা ফিল আপ করছে দিয়ে 8টা। প্রত্যেকটা বোরনের দেখবা এখানে যেটা আমি BF3 যৌগটা ড্র করলাম,
প্রত্যেকটা ফ্লোরিনের 8টা করে ইলেকট্রন ফিল আপ হয়েছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে শেয়ার করার মাধ্যমে। কিন্তু বোরন বোরন বাবাজির কি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ হয়েছে? এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? এটা না বোরনের। এই যে এখানে 2টা ইলেকট্রন, এখানে কয়টা? 2টা ইলেকট্রন, এখানে কয়টা? 2টা ইলেকট্রন। ওর কয়টা হয়েছে? 6টা হয়েছে। তাহলে ও কিসের নিয়ম মানতেছে? 8এর নিয়ম তো মানতে পারতেছে না। ও কিসের নিয়ম মানতেছে? ও মানতেছে এই 2 এর নিয়মটা। ক্লিয়ার? যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে জোড়ায় জোড়ায় অন্তত মৌলগুলো রয়েছে, এটা মানতেছে ও। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি বুঝাইতে পারছি। পরের অংশটার ভিতরে চলো, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের কারণ। তো রাসায়নিক বন্ধন নিয়ে আমি কথা বললাম, ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বন্ধনে তারা আবদ্ধ থাকে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। দুইটা মৌল পরস্পর ইলেকট্রন আদান প্রদান অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে পরমাণুসমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয় বা যৌগ বা অণু গঠন করে, তাকেই রাসায়নিক বন্ধন বলা হয়। রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করা। যেই বিন্যাসটা ওরা কেন অর্জন করতে চায়? স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জনের জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য, যেটাই বলো না কেন, স্থিতিশীল হওয়ার জন্য। তাহলে তোমাকে যদি বলা হয় যে রাসায়নিক বন্ধন গঠন হওয়ার কারণটা কি, সেটা হবে হচ্ছে এক শব্দে এরকম, স্থিতিশীল হওয়ার জন্য। মৌলগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য। ক্লিয়ার? ওকে, সো এখানে বন্ধনগুলা কিভাবে হয়? ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান, আদান প্রদান করে হইলে কি হবে সেটা? ইলেকট্রন আদান প্রদান, আদান প্রদান করে হলে সেটা তৈরি করবে হচ্ছে কি? ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান করে হলে সেটা তৈরি করতেছে আমাদের আয়নিক বন্ধন, যেটা আমরা যাবো একটু পরে আলোচনাতে, আয়নিক বন্ধন। আর যদি শেয়ার করার মাধ্যমে হয় বা ভাগাভাগি করে হয়, তাহলে সেটা হবে কি? সমযোজী বন্ধন। এই দুই বন্ধন নিয়ে মেইনলি আলোচনা হবে তোমার। তারপরে তোমাদের অল্প একটু কথাবার্তা আছে ওই ধাতব বন্ধন নিয়ে, তারপরে শেষ হয়ে যাবে। এখন এই আদান প্রদানের আয়নিক বন্ধনে ঢোকার আগে আমাদেরকে বেসিক্যালি ক্যাটায়ন আর অ্যানায়ন সম্পর্কে জানতে হবে। তোমাকে আমি আগের চ্যাপ্টারে পর্যায় সারণীর মধ্যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আলোচনা করতে যে আয়নীকরণ শক্তি পড়াইছিলাম, মনে আছে কিনা? কোনো একটা মৌল তার গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটাকে আমরা আয়নীকরণ শক্তি বলতেছিলাম। তো এই যে কোনো একটা মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন ত্যাগ করে তার একক ধনাত্মক আয়নে পরিণত হইল, এই যে একক ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এটাকেই বলতেছি আমরা আসলে কি বলতো ভাইয়া? এটাকেই বলতেছি আমরা ক্যাটায়ন। ইলেকট্রন ত্যাগ করে ধাতব পরমাণু যেটাতে পরিণত হয়, সেটাই হচ্ছে তার ক্যাটায়ন। এখন এটা আমাদের সোডিয়াম ছিল তাই এমন হয়েছে। যদি ম্যাগনেসিয়াম হইতো তাহলে ও একটা একটা করে আসলে কয়টা ইলেকট্রন ত্যাগ করতো? 2টা ইলেকট্রন ত্যাগ করতো, তাই না? যদি ম্যাগনেসিয়াম হইতো তাহলে ও একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে হইলেও কয়টা ত্যাগ করতো? মোটে 2টা ইলেকট্রন ত্যাগ করতো। ম্যাগনেসিয়াম 2+ হইতো, হইতো কি না? বুঝছো তো? একটা একটা করে হইলেও কয়টা ইলেকট্রন ত্যাগ করতো? 2টা ইলেকট্রন ত্যাগ করতো। ডান। এই হলো এখানকার কথা, এই হচ্ছে এখানকার আলাপ। ওকে, তাহলে এটা হচ্ছে কি? ক্যাটায়ন। ধনাত্মক আয়ন যেটা, সেটাই ক্যাটায়ন। এরা নরমালি কারা পরিণত হয়? ধাতু। তার মানে ধাতু সমূহ সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেটাই হচ্ছে ক্যাটায়ন। ওকে, সেটাই হলো আমাদের ক্যাটায়ন। এই যে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন এই যে একে ত্যাগ করছে, একে ত্যাগ করে দিছে, দিয়ে সে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এটাকে আমরা এইরকম ভাবে লিখে বলতে পারি সোডিয়াম প্লাস। বুঝছো? ঠিক একই রকম ভাবে ধাতু তো ইলেকট্রন ত্যাগ করলো, আবার অধাতু ইলেকট্রন গ্রহণ করতো না, ওটাকে আমরা কোন পর্যায়বৃত্ত ধর্ম বলতাম? ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, মৌলসমূহ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত করতে গ্যাসীয় অবস্থায় যুক্ত করে একক ঋণাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণে শক্তি নির্গত হইতো, সেটাকে আমরা কি বলতাম? ইলেকট্রন আসক্তি। তো এই যে কোন একটা মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন যুক্ত করার পরে যে ঋণাত্মক আধানে পরিণত হইলো, সেটাকে আমরা কি বলি আসলে? অ্যানায়ন। তার মানে এটা হয় মেইনলি অধাতু সমূহ। অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক চার্জে পরিণত হয়, ঋণাত্মক আধানে বা ঋণাত্মক চার্জে পরিণত হয়, সেটাই হচ্ছে কি? অ্যানায়ন। তাহলে আমরা যখন আয়নীকরণ শক্তি শিখবো বা দেখবো,
এবং আয়নীকরণ শক্তি আবার বলি আয়নিক বন্ধন শিখবো বা দেখবো, এটা কিন্তু খুবই বেশি প্রয়োজন হবে, কারণ আয়নিক বন্ধন গঠন করাটা চিত্র আকারে, চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাতে বলে। তারপরে মৌলের অবস্থান অনুযায়ী এটা ধাতু, মানে ধাতু অধাতুর ভিতরে ইলেকট্রন গ্রহণ মানে যৌগ বন্ধন হচ্ছে, মানে সেটা অবশ্যই আয়নিক বন্ধন হওয়ারই চান্সেস বেশি। আর অধাতুর মাঝে হচ্ছে, তার মানে সেটা কি হবে, সমযোজী বন্ধন হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো তোমার সিকিউ যে কোয়েশ্চেনগুলো, এগুলো মৌলগুলাকে দিয়ে দেওয়ার পরে উল্লেখ করা থাকে আয়নিক বন্ধন হবে নাকি সমযোজী বন্ধন হবে, কি বন্ধন হবে, কিভাবে হবে, সবটা বুঝছো। এই তো আমরা এখন হচ্ছে যে এক্স্যাক্টলি ওই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, যেমন এখানে দুইটা ক্যাটায়ন অ্যানায়নের কথা বলা হচ্ছে, এখানে ক্যালসিয়াম তার সর্বনিম্ন শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এই যে ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে। স্টিল এই যে এরা ক্যালসিয়াম 2+, ধরে নাও অ্যালুমিনিয়াম 3+, এরা সবাই কিন্তু ক্যাটায়নই, ম্যাগনেসিয়াম 2+, ওকে। তারপরে যদি আমি বলি হচ্ছে যে আমাদের পটাশিয়াম প্লাস, এগুলো কি সব ক্যাটায়ন। ঠিক একই রকম ভাবে ফ্লোরিন মাইনাস, তারপরে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, তারপরে হচ্ছে অক্সিজেন 2-, নাইট্রোজেন 3-, ফসফরাস 3-, এরা সবগুলা কি আমাদের অ্যানায়ন। সালফার 2-, এরা কিন্তু সবগুলা কি আমাদের অ্যানায়নই। ক্লিয়ার? এই হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের মেইন হিসাবটা। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের কথা। আয়নিক বন্ধনের অপর নাম তড়িৎযোজী বন্ধন। তো এই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন আমরা চলো শুরু করি। এটাকে আমি একটু জাস্ট একটা গ্লাস পানি খেয়ে নিই, তারপরে আমরা এসে বাকিটুকু শুরু করতেছি। হ্যাঁ, ওকে। সো আমরা আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ড নিয়ে পড়াশোনাটা শুরু করব। আয়নিক বন্ধন জিনিসটা কি, যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে একটা ক্যাটায়ন এবং একটা আনায়ন পরস্পর যুক্ত হয়ে ওই যৌগের এক কেলাস গঠন করে, সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। বুঝছো? এখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং এখানে একটা ধাতব মৌল থাকে যে ইলেকট্রন ত্যাগ করে, আর একটা অধাতব মৌল থাকে যে ইলেকট্রন গ্রহণ করে। এক বা একাধিক থাকতে পারে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কয়টা করে ইলেকট্রন ত্যাগ করতেছে বা কত মোল করে ইলেকট্রন ত্যাগ করতেছে এবং কত মোল করে ইলেকট্রন গ্রহণ করতেছে। আমরা সর্বপ্রথম ইজিয়েস্ট আয়নিক বন্ডটা দিয়ে শুরু করব। ধরো তড়িৎ ধনাত্মক মৌল বা ধাতু যেটা, সেটা হচ্ছে লেটস সে সোডিয়াম। ও ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করতেছে কি সোডিয়াম প্লাস। ঠিক একই রকম ভাবে ও একটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করে, তড়িৎ ঋণাত্মক মৌল ধরে নাও আমাদের ক্লোরিন, ও একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস গঠন করতেছে এবং ওরা পরস্পর কাছাকাছি এসে আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম প্লাস, এই যে তার একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে তার বলয়টা কাজে লাগাবে, ক্লোরাইড মাইনাস, এরা দুইজন পরস্পর কাছাকাছি এসে একটা শক্তি নির্গত হয়ে সোডিয়াম ক্লোরাইড এই বন্ধনটা গঠন করে। এটা হচ্ছে আমাদের একটা আয়নিক যৌগ। এবং আয়নিক যৌগ বা তড়িৎযোজী যৌগ সবসময় একটা ধাতু এবং একটা অধাতু, এই দুইটা মৌলের ভিতরে গঠন হবে। এবং এখানে ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ, এগুলাই কিন্তু আমাদের মেজর পার্থক্য। এগুলো কিন্তু আমাদের বোঝা লাগবে ভাই। ইলেকট্রন ত্যাগ কে ত্যাগ করবে, যে ধাতব মৌল, সে পরিণত হবে কিসে, ক্যাটায়নে। আর ইলেকট্রন গ্রহণ কে গ্রহণ করবে, আমাদের অধাতব মৌল। ইলেকট্রন গ্রহণ করবে কে, অধাতব মৌল, সে কিসে পরিণত হবে, ঋণাত্মক চার্জে। এই জিনিসগুলো আমাদের মাস্ট জানতেই হবে। ওকে, এই হচ্ছে এখানকার আলাপ। এখন আয়নিক বন্ধন, ধরো এখানে একটা আয়নিক যৌগ গঠনের কথা বলা হচ্ছে। যেমন একটা ধাতু হাইড্রোজেন প্লাস, ও একটা ইলেকট্রনকে ত্যাগ করছে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, ও আমার একটা ইলেকট্রনকে ত্যাগ করলো। এই যে ধরো হাইড্রোজেনের সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন, ও আমার একটা ইলেকট্রন করে ত্যাগ করলে কিসে পরিণত হবে ভাই বলো তো, হাইড্রোজেন প্লাসে পরিণত হবে না? হাইড্রোজেন প্লাসটাকে আমরা এই রকম ভাবে দেখাচ্ছি। ধরো এই যে হাইড্রোজেন, আর তো তার কোনো শক্তি স্তরই থাকলো না, জাস্ট নিউক্লিয়াসের মতন ভাবে থাকলো, এই যে তার প্লাস এমন। এবার আসো একটা ফ্লোরিনের চিত্র আমরা ড্র করি। ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে ফ্লোরিনের, 7টা। 2, 4, 6 আর 1 7টা। এই ইলেকট্রনটা যেটা ত্যাগ করছিল, ও এই ফ্লোরিনটা গ্রহণ করে সে কিসে পরিণত হচ্ছে, ফ্লোরিন 2টা ইলেকট্রন, 2, 4, 6, 8, এই যে মাইনাস চার্জে পরিণত হচ্ছে। এখন এরা দুইজন পরস্পর কাছাকাছি এসে তখন আমাদের কোন যৌগটা উপহার দিচ্ছে ভাই, হাইড্রোজেন প্লাস, আর ফ্লোরিন, এই যে এটা হচ্ছে 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে। পরের শক্তি স্তরে কয়টা বলো তো, পরের শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন, এ হচ্ছে মাইনাস দিয়ে আমাদের HF যে যৌগটা, এটা ফরমেশন করতেছে বা হাইড্রোজেন ফ্লোরাইড যৌগটা তৈরি করতেছে। বুঝছো? এই হচ্ছে এরকম। তাহলে একটা ইলেকট্রন যে ত্যাগ করছে ও ধাতু, যে একটা ইলেকট্রন গ্রহণ করছে সে কি, অধাতু। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখন ম্যাগনেসিয়াম অক্সাইডের আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়াটা দেখাই, এই যে এক্স্যাক্টলি এরকম। দেখো ভাইয়া, যখন ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে,
এক ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন দিচ্ছে, এক অক্সাইড পরমাণু অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। সো আমরা যদি এই জিনিসটাকে দেখি আসলে মানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রনকে ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+-এ। যখন আমাকে পরীক্ষার খাতার ভিতরে এটাকে ড্র করে দেখাতে বলে তখন কিন্তু এক্স্যাক্ট এগুলাই করতে হবে। এই যে ধরে নাও ম্যাগনেসিয়াম, এটা তার আমরা এখন পরমাণুটাকে ড্র করব। ধরো আমরা যদি খুবই ভালো করে মানে একটাকে আমি একটু ভালো করে ড্র করে দেখাচ্ছি, বাকিগুলো হাতে দেখাবো। হ্যাঁ, ধরো ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর। ওই কলম পড়তেছো কেন? এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, ঠিক আছে। পরের শক্তি স্তরে যাও, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। 3টা শক্তি স্তর পাবো প্রথমত, তারপরে এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হবে। ওকে, সো প্রথম শক্তি স্তরে আমাদের 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে আমাদের কয়টা, 8টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে আমাদের কয়টা, 2টা ইলেকট্রন। তো ও 2টা ইলেকট্রনকে ত্যাগ করতেছে গ্যাসীয় অবস্থায়, দিয়ে সে কিসে পরিণত হচ্ছে ভাই, ম্যাগনেসিয়াম 2+ আয়নে, দিয়ে সে পরিণত হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+ আয়নে। আমরা একটু স্মার্ট বোর্ড ব্যবহার করার সুবিধাটা নিই। দিয়ে সে পরিণত হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়নে। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ম্যাগনেসিয়াম 2+ আয়নে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের টোটাল ম্যাগনেসিয়ামের হিসাব নিকাশ। এই কথাটুকু আমরা এইখানে বলতে চাচ্ছি আর কি। এরপরে যদি আমি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন তো O2 আকারে থাকে। একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে, আমার তো মাত্র একটা অক্সিজেন পরমাণু লাগবে, তাই আমরা O2-কে প্রথমে হাফ দিয়ে গুণ করে দিলাম তার সামনে, প্লাস 2টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, সে কিসে পরিণত হবে আমাদের, O2- পরিণত হবে। দেখো অক্সিজেন একটা দ্বিপারমাণবিক গ্যাস না, তাই দ্বিপারমাণবিক দিছি, বাট আমার তো একটা অক্সিজেন পরমাণুই তো আমার 2টা ইলেকট্রন গ্রহণ করে আমি জানি। তো আমরা ওই জন্য হাফ দিয়ে গুণ করে ওটাকে একটা বানাইছি, তারপরে এমনি কাজটা করছি। এরপরে আমরা অক্সিজেন পরমাণুটাকে চলো আমরা ড্র করার ট্রাই করি। নিউক্লিয়াসটাকে আমরা এরকমভাবেই দেখাই, বাকিগুলাকে আমরা এমনি দেখাই। এটা আমাদের প্রথম শক্তি স্তর, আর আমাদের দরকার হচ্ছে একটা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর আর ইলেকট্রন ছিল কয়টা, 2টা, এই যে 2টা দিলাম। পরের শক্তি স্তরে ওর ইলেকট্রন ছিল হচ্ছে 6টা, এই যে 6টা। হ্যাঁ, প্লাস ও 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন ও আসলে গ্রহণ করছে। 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে ও যে জিনিসটা পরিণত হয়েছে সেটা কি, 8টা ইলেকট্রন হয়ে গেছে তার এখন। দেখো এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে আরো 2টা ইলেকট্রন চলে আসছে, এবং আমরা তখন থার্ড ব্র্যাকেট দিয়ে একে বলবো যে ও হচ্ছে আমাদের 2- পরিণত হয়েছে। এখন এরা দুইজন মিলে গঠন করছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটার ফরমেশনটা অনেকটা আমি জাস্ট যদি এই যে ওদেরকে একটা জায়গাতে বসায় দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এটাকে এমনে বসাই এখানে, বুঝছো, এমনে বসাইতেছি, ধরো আর একটু নিচে নাও। হ্যাঁ, দিয়ে আমি এটাকে ধরো একটু ছোট করতেছি, এই যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ এটাকে এমনি নিলাম, ধরে নাও। আর এই যে এটাকে আমরা হচ্ছে যে এটাকে নাও, এটাকে প্রথমে একটু ছোট করো, ছোট করে এটাকে নিয়ে চলে আসো এখানে, ধরো বসাই দিলাম, দিয়ে আমার আয়নিক বন্ধনটা ক্রিয়েট করে দিলাম, আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়ে যাচ্ছে এখানে, বুঝছো? এই যে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটা, এই যে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড যে যৌগটা, এইটা এরকম। আমি যদি এইরকম ভাবে আরো অন্য দেখাই, যেমন ওখানে ক্যালসিয়াম ফ্লোমাইড দেখাইছে, এটাকে যেমন আমি দেখাবো তাহলে তুমি বুঝতে পারবা। এখানে ক্যালসিয়াম ফ্লোমাইডের ভিতরে ক্যালসিয়াম কত বলো তো ভাইয়া, ওরই 2টা চার্জ, মানে ও 2টা ইলেকট্রনকে ত্যাগ করে। তাহলে আমি যদি এখানে ক্যালসিয়ামটাকে নিয়ে আসি, ক্যালসিয়াম আমার গ্যাসীয় অবস্থাতে 2টা ইলেকট্রনকে ত্যাগ করে, এখানে কিন্তু আমার ফ্লোরিন 2টা লাগবে, বুঝতেছো? 2টা ইলেকট্রন, কারণ একটা ফ্লোরিন আমার কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, ক্যালসিয়াম 2+ হয়। আর যদি আমরা ফ্লোরিনের কথা চিন্তা করি, এই যে ফ্লোরিন হাফ দিয়ে ভাগ করলাম, প্লাস হচ্ছে একটা করে ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, দিয়ে ফ্লোরাইড আয়নে পরিণত করবে। তো আমার এরকম কয়টা ফ্লোরিন পরমাণু লাগবে বলো তো, বা ফ্লোরাইড আয়ন লাগবে কয়টা, আমাদের 2টা লাগবে। সো আমরা ক্যালকুলেশনটা বা যোগটা এরকম ভাবেই চিন্তা করব। এটাকে আমরা তখন তারপরে যেরকম করতে পারি, 2 দিয়ে যদি গুণ করে দাও, পুরো সমীকরণটাকে ধরো 2 দিয়ে গুণ করে দিলা, তাহলে কি হবে, এই যে ফ্লোরাইড F2 প্লাস 2টা ইলেকট্রন দিয়ে কি হবে, 2টা ফ্লোরাইড মাইনাস, পুরো সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, হাফের সাথে 2 গুণ করলে কত, 1, বসা 1 লেখার দরকার নেই, এখানে 2টা ইলেকট্রন, ওখানে 2টা ফ্লোরাইড আয়ন, এমন। আমরা উপরের সমীকরণটাকে লিখবো, আর এইখানে লিখবো হচ্ছে ক্যালসিয়ামের হিসাবটা। তো ক্যালসিয়ামকে যদি আমরা পারমাণবিক অবস্থাতে নিয়ে যাই, ধরো এটা পরমাণু, মানে এটা হচ্ছে নিউক্লিয়াস আমার,
নিউক্লিয়াসের পরের অবস্থাগুলোকে তুমি এবার লিখো। এটা প্রথম শক্তি স্তর। ক্যালসিয়ামে কিন্তু 4টা শক্তি স্তর আমার লাগবে ভাই, মাথায় রেখো। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর, এরপরে আবার আমাদের একটা চতুর্থ শক্তি স্তর লাগবে, এটা হচ্ছে আমাদের চতুর্থ শক্তি স্তর। ওকে, সো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে কয়টা? 8টা ইলেকট্রন, বসায় দাও। 8টা ইলেকট্রন বসায় দিলা। ওকে, পরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন বসাইলা, কারণ ক্যালসিয়ামের কত? 20। পরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন দিয়ে 20টা। ও এখন যদি 2টা ইলেকট্রনকে ত্যাগ করে, 2টা ইলেকট্রনকে ত্যাগ করলে ও কিসে পরিণত করবে আমাদের? ওই সবই ঠিক থাকবে, এটাকে আমরা লক করে ফেলি। হ্যাঁ, সবই ঠিক থাকবে, জাস্ট এই জিনিসটাকে ঠিক করে ফেলবো আমরা। তো আমাদের যেটাতে পরিণত করবে ও, হ্যাঁ, এটাকে আমরা মাইনাস করে দিই। তাহলে এই যে দেখো, ও ক্যালসিয়াম 2+ পরিণত করলো, ক্যালসিয়াম 2+ পরিণত করলো। ঠিক একই রকম ভাবে ফ্লোরিনের যখন আমরা হিসাবটা করব, তখন ও কিসে পরিণত করবে? তখন ও কিসে পরিণত করবে তখন সেটা দেখি। ফ্লোরিনের হিসাবটা যদি আমরা করি, ফ্লোরিনের 2টা শক্তি স্তর, আমাদের 2টা শক্তি স্তর লাগবে। এটা ধরে নাও প্রথম শক্তি স্তর, আর একটু বড় করো, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 2টা। পরের শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 7টা। এই যে 7টা ইলেকট্রন আমরা দিলাম, ও আমার একটা ইলেকট্রনকে গ্রহণ করে। এ তো ছাড়তেছিল 2টাকে, তাহলে ও আমার একটা ইলেকট্রনকে গ্রহণ করে কিসে পরিণত করতেছে? ফ্লোরাইডের একটা আয়নে পরিণত করতেছে। দেখো এগুলো সবকিছু বুঝতেছো কিনা? ও একটা ইলেকট্রনকে গ্রহণ করলে এখানে একটা ইলেকট্রন 8টা হয়ে গেল, এবং তখন আমরা একে থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দেখাতে পারবো যে হ্যাঁ, ও আমার নেগেটিভ চার্জে আয়নিত হয়ে গেছে। এখন এইটা যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2টা ইলেকট্রন হিসাবটা কিন্তু মিলা যায় না? এটাকে যদি ধরো লেটস সে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে 2টা ইলেকট্রন এবং 2টা আমাদের ফ্লোরিন চার্জ। ক্যালসিয়াম ফ্লোরাইডের গঠনটা এক্স্যাক্ট এরকম হয়। আমি এখন ক্যালসিয়াম ফ্লোরাইডের গঠনটা তোমাকে দেখাই। ক্যালসিয়াম ফ্লোরাইডের গঠনটা আমাদেরকে এক্স্যাক্ট এমনই করতে হবে। ধরো এটা যে দিছি না, এবার এটাকে একটু ছোট বানায় ফেলি আমরা। হ্যাঁ, সাইজটা, আকারটা ছোট বানায় ফেলি, যেন আমরা ফ্লোরিনটাকে আরামসে মিটাইতে পারি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে নিয়ে আসবো। বেসিক্যালি এটাকে নিয়ে এসে এটাকে একটু ছোট বানাইতে হবে। এটাকে একটু ছোট বানাও। ক্যালসিয়ামের থেকে ফ্লোরিন তো বেশি ছোট হবে অবশ্যই। এই যে দেখে নাও, ক্যালসিয়াম ফ্লোরাইডের গঠনটা হবে হচ্ছে এক্স্যাক্টলি এমন। দেখছো এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, ক্যালসিয়ামের চার্জ টোটালে কত? +2। এই যে এখানে -1, এই যে এখানে -1। তার মানে এটা যৌগটা আমার এক্স্যাক্টলি আমি যেরকম চিন্তা করছি ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার যে গঠনটা সেই গঠনটা দেখানো শেষ। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে দেখাতে হয় পরীক্ষার খাতায়। এটা 3 মার্ক থেকে 4 মার্কের জন্য আসে। এই জিনিসটুকু দেখাইতে পারলে, ব্যাখ্যা করতে পারলে আমার জন্য ফুল মার্ক অবধারিত। ক্লিয়ার? খুবই সহজ, খুবই সাধারণ, খুবই সিম্পল। ওকে, ডান। আচ্ছা, এরপরে আসে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আসার পরে তারপরে আমরা সমযোজী বন্ধন আর হচ্ছে আয়নিক বন্ধনের ভিতরে কিছু তুলনাও কমপ্লিট করব। সমযোজী বন্ধন বলতেছে দুটি অধাতব পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ার করে, হ্যাঁ, যারা ইলেকট্রনটা শেয়ার করে ওটা নিজের ইলেকট্রনটা অন্য মৌল নিজের ইলেকট্রন হিসেবে মনে করে, যেটা শেয়ার করা হচ্ছে, আবার অপর মৌল ভাইস ভার্সার রকমভাবে মনে করে। দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণু দেয় তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে, মানে জোড়া বন্ধন করে ইলেকট্রনের, 2 এর নিয়মের মতো। ওকে, এরপরই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বা এটার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন বা এটাকে বললেই হচ্ছে আমরা কোভ্যালেন্ট বন্ড। মানে জিনিসটা হচ্ছে যে মৌলসমূহ দুটি অধাতব পরমাণু পরস্পর তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন জোড় শেয়ার করে যে জোড়া বন্ধন করে বা যে জোড়া গঠন করে সেটাকেই বলতেছি আমরা সমযোজী বন্ধন। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলে। প্রতিটি সমযোজী যৌগে 2টি ইলেকট্রন অংশগ্রহণ করে। একটা সমযোজী বন্ধনকে আমরা এই রকম একটা ড্যাশ দিয়ে দেখাই। ধরে নাও হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এই যে যেই অ্যাসিডটা, এখানে আমরা এটা সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনে আমরা একটা ড্যাশ দেখাবো। এই ড্যাশের মধ্যে বোঝাচ্ছে এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করা হয়েছে এবং ক্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার করা হয়েছে। এই বন্ধনটাকে যদি আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করি, হাইড্রোজেন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন মাত্র রয়েছে। এরপরে যদি তুমি চিন্তা করো ক্লোরিনকে ড্র করবা, ক্লোরিন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে ভা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে ভা? 8টা। এই যে 8টা। এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে ভাই? আমাদের 7টা ইলেকট্রন ছিল। এই যে 2, 4, 6, এই যে 7টা।
তো এখন দেখো এই যে সাদা ইলেকট্রনটা হাইড্রোজেনের ছিল ওটা ক্লোরিনও চিন্তা করতেছে ওর ইলেকট্রন শেয়ার করার জন্য, আবার যে মানে ক্লোরিনের সবুজ ইলেকট্রনটা ছিল সেটা হাইড্রোজেনও চিন্তা করতেছে সাদা হিসেবে নিজের জন্য। বুঝা গেছে? এভাবে হাইড্রোজেন বন্ধন গঠন হয়। এবং এই যে এই দুইটা এই যে এই দুইটা দেখছো, এই দুইটা হচ্ছে আমাদের এই বন্ধনটা, এই বন্ধনটা যে বন্ধনটার কথা এখানে বলা হচ্ছে, যে একটা ডট দিয়ে বা ড্যাশ দিয়ে বন্ধন দেখানো হচ্ছে যেখানে ইলেকট্রন আছে কয়টা, দুইটা। ক্লিয়ার? এই কথা। এখন আমরা এই আমাদের যে হাইড্রোজেন বন্ধন এবং যে আমাদের আমাদের যে আয়নিক বন্ধন এবং আমাদের যে সমযোজী বন্ধন, এগুলোর বেশ কিছু তুলনা এবং কিছু গণনা আমরা কমপ্লিট করব। আচ্ছা, তার আগে সমযোজী বন্ধনের প্রকারভেদ। ইলেকট্রন শেয়ারের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে 3 ভাগে ভাগ করা হয়। একক বন্ধন গঠিত হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধন হতে পারে। যেমন আমরা হাইড্রোজেন গ্যাস H2 দেখতেছি, এখানে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করতেছে। বাট ইন কেস যদি আমরা এটাকে বলি O2, তাহলে এখানে একটা মাত্র বন্ধন হয় না, এখানে বন্ধন হয় O ডাবল বন্ড O। কেন? একটা কোশ্চিন আসতে পারে। তুমি যদি সিম্পল ইলেকট্রন বিন্যাস করো তাহলেই বুঝতে পারবা। অক্সিজেন কত আমাদের, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করো কত, এটা 8 না? 1s2 2s2 2p 2p4 এমন এটা থাকে ইলেকট্রনিক বিন্যাস। পি কে যদি তুমি ভাঙো, পিতে আরো ইলেকট্রন যাইতে পারবে কয়টা? দুইটা না? পিতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা যেতে পারে? 6টা। তো এখানে তো আমাদের O2 তে কয়টা? দুইটা অক্সিজেন পরমাণু আছে। তো একটা অক্সিজেন পরমাণু এরকম, আর একটা অক্সিজেন পরমাণু কি এক্স্যাক্ট এরকমই না? 1s2 2s2 2p4 2p4। এটাকে যখন তুমি আর একটু বড় বয়সে যে ভাঙতে শিখবা তখন দেখতে পাবা এখানে যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কিভাবে আছে, যে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, এটাও ফাঁকা এটাও ফাঁকা। ঠিক একই রকম ভাবে নিশ্চয়ই আমাদের পরের ইলেকট্রনটাও রয়েছে, তাই না? এই যে এটার মতো করে ঠিক আমাদের পরের ইলেকট্রনটাও রয়েছে এখানে আছে। এখন যে বন্ধনটা গঠন হবে সে বন্ধনটা গঠন হয় হচ্ছে এর আর এর মাঝে। এই যে এটার মাঝে এটার একটা বন্ধন, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন একটা বন্ধন। এটাকে যদি তুমি ওই আমাদের যে ডায়াগ্রাম ফিগারও ড্র করো, এই যে ধরে নাও হচ্ছে এই যে অক্সিজেন, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। পরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 6টা। এই যে এক জোড়া হইলো, এই যে একটা, এই যে একটা, এমন 6টা ইলেকট্রন হয়েছে। সেম টু সেম এটাকে কি আরেকটা অক্সিজেন হিসেবে তুমি দিবা না এখানে? ধরো আরেকটা অক্সিজেন হিসেবে দিলা, ঠিক আছে? তারপরে এটাকে ধরে একটু উল্টায় দাও। দেখো, এটাকে ধরে যদি তুমি উল্টায় দাও তাহলে এই যে এর মাঝের একটা বন্ধন, এর মাঝের একটা বন্ধন, কয়টা বন্ধন হইলো? 2টা বন্ধন। এটাকে বলা হয় দ্বিবন্ধন। ঠিক একই রকম ভাবে এটা সর্বোচ্চ বন্ধন 3টা পর্যন্ত হতে পারে, সেটাকে বলা হয় ত্রিবন্ধন, যেটা আছে হচ্ছে নাইট্রোজেনের ভিতরে N2। নাইট্রোজেনের ভিতরে আছে হচ্ছে এইটারই ট্রিপল বন্ধন। সেটাকে তুমি কাউন্ট করতে পারো বা চিন্তা করতে পারো কিভাবে ভাই? এক্স্যাক্ট এভাবেই কেমনে? নাইট্রোজেনটা কত আসলে? 7 না? 1s2 2s2 2p3। তাহলে এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানেও একটা পাবা, এখানেও একটা পাবা, এখানেও একটা পাবা। ঠিক নাইট্রোজেনেও এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে সরাসরি যে বন্ধনটা যদি ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে ভাঙো তাও সেম টু সেম। আমি ডায়াগ্রাম চিত্রটার মাধ্যমে দেখাই দিই। এই যে ধরো নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে কয়টা বলো তো? 3টা। এই যে একটা দিলা, দুইটা দিলা, তিনটা দিলা। এক্স্যাক্ট এরকম আর একটা কপি করবা, এরকম একটা কপি করলা, এই কপিটাকে উল্টায় দাও। ওকে, যদি উল্টায় দাও তাহলে এবার এখানে দেখো এই যে এটার মাধ্যমে একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই যে 3টা বন্ধন, এই 3টা বন্ধন মিলে ট্রিপল বন্ড গঠন করে। তো একটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন থাকে, ট্রিপল বন্ডের মধ্যে আমার 6টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করতেছে। 4টা বন্ধন হলে আমাদের 8টা ইলেকট্রন গ্রহণ করতেছে। বাট 4টা বন্ধন কোনো 2টা মৌলের ভিতরে স্পেসিফিক ঘটে না। যেমন 4টা বন্ধন ঘটতে গেলে ধরো CH4 এমন হওয়া লাগে। এখানে একটা হাইড্রোজেন আর একটা কার্বনের ভিতরে কিন্তু 4টা বন্ধন নাই, একটা কার্বন কিন্তু 4টা হাইড্রোজেনের ভিতরে আছে, এমন। তো ঠিক কিন্তু এই যে এই ঘটনাগুলো মানে ট্রিপল বন্ড পর্যন্ত সর্বোচ্চ কিন্তু 2টা মৌলের ভিতরেই সমযোজী বন্ধনের কথা বলা হয়েছিল। তো সমযোজী বন্ধন এরকম যে কোনো 2টা মৌলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হতে পারে হচ্ছে 3টা, সর্বনিম্ন হইতে পারে কয়টা? একটা। ক্লিয়ার? এই তো এগুলাকে ভাঙলে আবার তুমি সিগমা বন্ধন, পাই বন্ধন পাবা। ওই রিলেটেড পড়াশোনা এখনো তোমার এই SSC লেভেলে লাগবে না, ওগুলো HSC লেভেলের জন্য রাখো, তাইলে হয়েছে। ঠিক আছে? এটার কথাই বলা হয়েছিল সিগমা বন্ধন, ডাবল বন্ধন, ট্রিপল বন্ধন এরকম। এই যে দেখো বন্ধনজন আর মুক্ত জোড় গণনা, এই জিনিসটা আরো সহজ। আমি তোমাকে একটা জিনিস খালি দেখাই দিই। ধরো হচ্ছে একটা আমাদের যৌগ পানি H2O, এখানে আমাদের অক্সিজেন ও বন্ধন গঠন করতেছে কয়টার সাথে? 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে। একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করতেছে। এখন অক্সিজেনের যদি আমি চিন্তা করি, অক্সিজেন 8 1s2 2s2 2p4 এমন না? অক্সিজেনের জন্য যেটা আমি চিন্তা করতেছি 1s2 2s2 2p4।
অক্সিজেন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনটার অবস্থান কিরকম, তুমি হচ্ছে এরকম ভাবে চিন্তা করো। অক্সিজেন প্রথমে এটা ধরো হচ্ছে নিউক্লিয়াস গেল, এই যে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে কয়টা, দুইটা। পরের শক্তি স্তরে কয়টা ভাই, চারটা। চারটা না, এই যে একটা একটা দুইটা চারটা। হাইড্রোজেন কয়টা বলো তো, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, বুঝতেছো? দেখো ভালো করে দেখো, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। এখন এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তারাই বন্ধন জোড়, বাদ বাকি তো আর কেউ বন্ধন জোড় না রে বাবা। এই যে দেখো বন্ধন জোড়, এই যে দেখো বন্ধন জোড়। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, অবশ্যই কাউন্ট করতে হবে তোমার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, আর অন্য কোথাও মুক্ত জোড় ইলেকট্রন কাউন্ট করতে হবে না। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে দুইটা জোড়া বা চারটা ইলেকট্রন, আর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে একটা। মুক্ত জোড় একটা, ইলেকট্রন কয়টা, দুইটা। জোড়, মুক্ত জোড় মানে কি, অলরেডি তো সেখানে জোড় বুঝাচ্ছে, মানে দুইটা বুঝাচ্ছে, মানে সংখ্যাতে দুইটা বুঝাচ্ছে, বাট মুক্ত জোড় কয়টা, একটা, ইলেকট্রন দুইটা। ক্লিয়ার? যদি আমি বলি হচ্ছে আমাদের ধরে নাও হচ্ছে যে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এখানে আমাদের বন্ধন জোড় মুক্ত জোড় কয়টা, এখানে আমাদের বন্ধন জোড় একটা, বন্ধন জোড় একটা, আর মুক্ত জোড় হলো তিনটা ভাই। কিভাবে দেখো, হাইড্রোজেন এই যে একটা, এরপরে যদি তুমি ক্লোরিনের হিসাব করো, প্রথম শক্তি স্তরে কয়টা, দুইটা। পরের শক্তি স্তরে কয়টা, আটটা। পরের শক্তি স্তরে কয়টা, সাতটা। তাহলে সাতটার ভিতরে এই যে একটা গেল, আর এই যে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, সাতটা। তাহলে আমাদের বন্ধন জোড় ইলেকট্রন কোনটুকু, এই যে এটুকু আমাদের বন্ধন জোড়, এটা কি মুক্ত জোড়, মুক্ত জোড় না? এই হিসাব নিকাশের ক্যালকুলেশনের কথা বলা হচ্ছে, যে বন্ধন জোড় এবং মুক্ত জোড় গণনা। বুঝছো? তাহলে আমরা যদি বন্ধনের ফিগারটা জানি বা কনফিগারেশন জানি, আমাদের জন্য এটা গণনা করা খুব বেশি আহামরি কঠিন হবে না, আমরা আরামসে কন্টিনিউ করতে পারবো, গঠন মানে বুঝতে পারবো। ধরো হচ্ছে এখানে যদি আমি চিন্তা করি CH4, এই যৌগে বন্ধনজনী চারটা, মুক্ত জোড় কোনো ইলেকট্রন নেই। এই যে একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, চারটা বন্ধন, এই যে এই চারটাই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন কারো ভিতরে নাই। মুক্ত জোড় ইলেকট্রন নর্মালি যার কাছে খুব বেশি ইলেকট্রন থাকে তাদের কাছে থাকে। এমন আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এই যে আমরা আয়নিক ভার্সেস সমযোজী বৈশিষ্ট্যগুলোতে যাওয়া শুরু করলাম, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতা জায়গার ভিতরে আসে। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আমি কয়েকটা কথা লিখে ফেলি তাহলে তুমি বুঝতে পারবা। আয়নিক সমযোজীর তুলনায় আয়নিক যৌগ বেশি শক্তিশালী, হ্যাঁ, আয়নিক যৌগের শক্তিশালী বেশি কার তুলনায়, সমযোজী যৌগের তুলনায়। এই যে এখানে দেওয়াও আছে, চলো আমরা হচ্ছে এটা দেখে ফেলি। উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্টটাকে আয়নিক যৌগ। কিছু কিছু আবার ব্যতিক্রম আছে, যেমন সমযোজী যৌগের যেটা বালি, সিলিকন ডাইঅক্সাইড, এটার একার গলনাঙ্ক হচ্ছে 1460 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেছো জিনিসটা? 1460 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে জাস্ট এর গলনাঙ্ক, ধরতে পারা যাচ্ছে 1460। যেখানে সোডিয়াম ক্লোরাইড এত একটা ভালো আয়নিক যৌগ, সে তার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? তো কিছু ব্যতিক্রম আছে, বাট সাধারণত বোঝাচ্ছে আয়নিক যৌগগুলা কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, সমযোজী যৌগগুলা গ্যাসীয় বা তরল অবস্থায় থাকে। তার মানে যে সবাই থাকবে এরকম না, সবাই যে থাকবে এরকম না। ওকে, আন্তঃআণবিক শক্তি বেশি, এদের আন্তঃআণবিক শক্তি দুর্বল, তাই এর বন্ধনটা দুর্বল, ওরটা শক্তিশালী বেশি। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, তার ভিতরে আমি বলবো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা, এটা মনে রাখবা, এই যে 801 ডিগ্রি সেলসিয়াস কথা যেটা বললাম। তারপরে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডেরটা মনে রাখতে পারো, 614 ডিগ্রি সেলসিয়াস। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ছিল, এটাও তোমার কাজে লাগতে পারে, যেটা তুমি হচ্ছে একেবারে ওই যে ওই সল্ট হারভেস্টিং বা 13 নম্বর চ্যাপ্টারে যে পাবা, ওই চ্যাপ্টারের ক্লাস আমার নেওয়া আছে, ইউটিউবে একেবারে ফ্রি করে দেওয়া আছে, দেখো। ওকে, আর এই যে যেই পার্থক্যের কথাগুলো বললাম, এটা একেবারে খুব গুরুত্বপূর্ণ আমাদের SQ এবং যে কোনো একটা খ নাম্বার কোয়েশ্চেনের জন্য, তো মনে রাখতে হবে। আয়নিক যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্যের ভিতরে একটা আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ভাইয়া পানিতে বা পোলাদ দ্রাবকে দ্রাব্যতা। পোলাদ দ্রাবক নিয়ে এখন তোমাকে চিন্তা করতে হবে না, আপাতত তুমি দ্রাব্যতা মানেই চিন্তা করবা পানিতে দ্রাব্যতা। পানিতে দ্রাব্যতা স্পেসিফিক ভাবে আমি বলে দিলাম। তো যৌগটা দ্রবীভূত হবে কিনা বা দ্রবীভূত হলে কিভাবে হবে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই কমন একটা কোশ্চেন। এবং এখানে আমরা একটা প্রবলেম বা প্যারাফেস করি যে ভাই আমি এখানে আসলে কয়টা হাইড্রোজেন দিব বা কয়টা পানির অণু দিব বা কাকে দিব, এরকম জিনিস একটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আয়নিক যৌগগুলা বা যাদের মধ্যে আসলে চার্জ সৃষ্টি হয়, আয়নিক যৌগ এবং যাদের মাঝে চার্জ সৃষ্টি হয়, আয়নিক যৌগ এবং যাদের মাঝে চার্জ সৃষ্টি হয়, তারা আসলে কি হয়, পানিতে দ্রবীভূত হয়।
বুঝছো? যাদের মাঝে চার্জ সৃষ্টি হয় বলতে যেমন HCl হাইড্রোজেন ক্লোরাইড একটা সমযোজী যৌগ, বাট স্টিল এর মাঝে চার্জ সৃষ্টি হওয়ার জন্য এটা পানিতে দ্রবীভূত হবে। বুঝছো? আচ্ছা আমি তোমাকে দেখাই, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা পানিতে কিভাবে দ্রবীভূত হবে? আয়নিক ও সমযোজী যৌগের দ্রাব্যতা ও দ্রবণীয়তার ব্যতিক্রম, আমি যাচ্ছি ব্যতিক্রমে, আগে কিভাবে দ্রবণীয় হবে সেই জিনিসটা আগে একটু দেখায় ফেলি। এই যে এখানে দ্রবণীয়তার কথা বলা আছে। ব্যতিক্রমের ভিতরে আয়নিক, আয়নিক মানে কি পানিতে দ্রবীভূত হওয়ার কথা, বাট স্টিল দ্রবীভূত হবে না, এরকম যৌগগুলোর নাম আমি একটু লিখি। দেখো সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, এগুলো আয়নিক যৌগ, পানিতে দ্রবীভূত হওয়া উচিত বাট হবে না। আচ্ছা এরপরে হচ্ছে লেড সালফেট, সালফেটের অনেক যৌগ আছে এরকম যে যৌগগুলা, হ্যাঁ। তারপরে বেরিয়াম, বেরিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, এই যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, মাথায় রাখবা। আয়নিক কিন্তু পানিতে দ্রবীভূত না, নর্মালি আয়নিক হলে পানিতে দ্রবীভূত হওয়া উচিত, বাট এগুলো হবে না। আবার সমযোজী, সমযোজী মানে কি পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, বাট স্টিল পানিতে দ্রবীভূত হবে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হচ্ছে অ্যালকোহলগুলা, অ্যালকোহলগুলো অনেকটাই পানিতে দ্রবীভূত হয়। তারপরে হচ্ছে অ্যাসিড, এরা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়। বুঝছো ভাইস ভার্সার নিয়মটা? তাহলে একটু মাথায় রেখো এমন। ক্লিয়ার? এবার পানিতে দ্রবীভূত হওয়ার যে ফরমেশনটা বা নিয়মটা সেটা আমি দেখাই। ধরো সোডিয়াম এবং ক্লোরিন, এই যৌগটা এটা পানিতে দ্রবীভূত হচ্ছে। পানির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, পানির অণুটা এই যেরকম ভি শেপ ভাবে ড্র করবা সবসময়, যেখানে এটাকে ডেল মাইনাস বলা হয় এবং হাইড্রোজেনটা হয় হচ্ছে ডেল প্লাস। এই ডেল মাইনাস ও কেন আর ডেল প্লাস এ কেন হয়, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার জন্য। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, 3.5, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাই 2.1। তো এই যে তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এখানে এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এখানে চার্জ সৃষ্টি হয়, দ্যাটস ওয়াই পানিকে পোলার দ্রাবক বলা হয়। ওকে, এখন সোডিয়াম ক্লোরাইড তো অবভিয়াসলি একটা আমাদের যৌগ, কি বলে আয়নিক যৌগ। এখন এখানে যখন আমরা সোডিয়ামকে দ্রবীভূত করব তখন সোডিয়াম প্লাস আয়নের, এটা যেহেতু পজিটিভ চার্জ, একে ঘিরে ধরবে কে? নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন যদি ঘিরে ধরে তাহলে আমাদের কে থাকে? অক্সিজেন। আগে ভালো মতন এই জিনিসটাকে ড্র করে ফেলবা, বুঝছো? এবং এটা হচ্ছে কয়টা দিতে হবে না দিতে হবে এটা আসলে তোমার এই বয়স পর্যন্ত খুব বেশি জরুরি না, এটা তোমার এই বয়স পর্যন্ত যে জয়টাতে আসলে দেখতে মোটামুটি বেশ ভালো লাগে তয়টা দিলেই হয়েছে। নর্মালি এটা 5টা দেওয়া লাগে, 5টা দিলেই বেশ সুন্দর লাগে দেখতে। বুঝছো? ঠিক আছে, এই যে এটা ডেল নেগেটিভ, 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 ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, পজিটিভ আর নেগেটিভটাকে উল্টা করে দিও না, তাইলে হয়েছে পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ। ডান, এটা হচ্ছে সোডিয়ামের জন্য। সোডিয়ামের চারপাশে একটা সুন্দর করে ছোট্ট করে একটা বলয় দিয়ে দিলাম। গুড। এরপরে যদি তুমি চিন্তা করো যে ভাই তুমি এবার ক্লোরিনকে দ্রবীভূত করবা, ক্লোরিনকে দ্রবীভূত করতেছো, তাহলে ক্লোরাইড আয়ন, এখানে তোমার কে আসবে বলো তো? হাইড্রোজেনরা আসবে। হ্যাঁ, এখানে আসবে তোমার হচ্ছে হাইড্রোজেনরা। বুঝছো জিনিসটা? কে আসবে এখানে? হাইড্রোজেনরা। এমন। তো এখন যদি এরা যদি আসে, হ্যাঁ, তো এরা যদি আসে তাহলে তুমি এটাকে কিভাবে নিয়ে আসবা? এটাকে আরেকটু নিয়ে চলে আসো এদিকে, ব্যাস শেষ। ওকে, সো সেম টু সেম, এ কি? ডেল পজিটিভ, ডেল পজিটিভ, এ হচ্ছে ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ, ডেল নেগেটিভটা আগে দিয়ে ফেলো, ডেল নেগেটিভ, এ হচ্ছে ডেল পজিটিভ, এ হচ্ছে ডেল পজিটিভ, এ ডেল পজিটিভ, ডেল পজিটিভ। ডেল মানে কি ভাই? আংশিক ধনাত্মক এমন বোঝাচ্ছে, হ্যাঁ, মানে এটা পুরোপুরি ধনাত্মক বা পুরোপুরি ঋণাত্মক আসলে হয় না, আংশিক ধনাত্মক। এরপরে সুন্দর করে এর সামনে একটা এই বলয় দিয়ে দিলাম, বাস শেষ। এভাবে সে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জকে দ্রবীভূত করে পানিটা। ডান, এতটুকু দেখাতে পারলেই তুমি ফুল মার্কটা পাবা এখানকার। এখন যদি এটা ক্লোরিন হয় এবং অ্যালুমিনিয়াম হয়, সেটাও ফ্লোরিন হয় বা অন্য কোনো যৌগ, আয়নিক যৌগ হইলেই হয়েছে এটা। ওকে, এরকমভাবে তুমি মেনলি দেখাবা। এখন এই যৌগটা তড়িৎ পরিবাহী দ্রবণ এবং তড়িৎ অপরিবাহী দ্রবণ তৈরি করে। সমযোজী যৌগ যেগুলা আয়নিত যদি না হয় পানির মধ্যে, সেটা তড়িৎ পরিবহন করবে না। আয়নিক যৌগটা গলিত এবং দ্রবীভূত অবস্থায় দুইভাবে। গলিত মানে কি? ওদেরকে নিজেকে তরলে পরিণত করা হয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড তুমি যদি পানিতে নিয়ে দ্রবণ তৈরি করো সেটাকে দ্রবীভূত বলা হচ্ছে। সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে যদি তুমি তরলে পরিণত করো সেটাকে দ্রবীভূত, মানে সেটাকে গলিত বলা হচ্ছে। তো
বলতেছি আমরা, সেটা কি আয়নিক যৌগ, কঠিন অবস্থায় না কিন্তু, আয়নিক যৌগ গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, তড়িৎ পরিবাহী। কেন? কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। ওকে, এই কথাটা এখানে বলা হচ্ছে। সাধারণত কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় এরা আয়নিত না, মানে এখানে কোনো আয়ন সৃষ্টি হয় না, ইলেকট্রন আদান প্রদান করার কোনো সম্ভাবনা নাই। তড়িৎ পরিবহনের প্রধান শর্ত হলো আয়নিত হওয়া, ফলে কঠিন অবস্থায় এরা খুব ভালো তড়িৎ অপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত এবং গলিত অবস্থায়, যে এই একটা কথা, পানিতে দ্রবীভূত এবং গলিত অবস্থায় আয়ন সৃষ্টির মাধ্যমে তড়িৎ পরিবহন করে। অর্থাৎ আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। যে সকল সমযোজী যৌগ কি করতে পারে, আয়ন সৃষ্টি করতে পারে, তারা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন সমযোজী যৌগ HCl, এটা বিদ্যুৎ পরিবাহী, এরা আয়ন সৃষ্টি করে, পানিতে দ্রবীভূত হয়। ওকে, আচ্ছা, এই যে ঘটনাটা দেখানো হয়েছে, যেমন ধরো ইথানল, এখানে তড়িৎ অপরিবাহী দ্রবণ, ফলাফল বাল্বটা আলো দিবে না ইথানল থাকার জন্য। এই যে ধরো তড়িৎ পরিবহন করে দেখানো হয়েছে। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড KCl, এটা তো একটা আয়নিক যৌগ, তার মানে অবশ্যই বাল্বটা জ্বলবে, জ্বলে উঠছে। ইথানলের জলীয় দ্রবণ, এটা শুধু ইথানল ছিল, ইথানলের যেটা জলীয় দ্রবণ, ইথানলের জলীয় দ্রবণে ইথানলটা কিছুটা বিয়োজিত হয়। আমরা হচ্ছে এখানে দেখছিলাম না, সমযোজী যৌগ, তারপরে হচ্ছে যে ইথানল বা অ্যালকোহল, সমযোজী যৌগ, তারপরে হচ্ছে কিছুটা তড়িৎ পরিবহন করে। ওই জন্য এখানে দেখবা আংশিক তড়িৎ পরিবহনের উদাহরণ দিছে, যে দেখো তড়িৎ দুর্বল পরিবাহী দ্রবণ, বাল্বটা মৃদু আলো দিবে, খুবই মৃদু জ্বলবে। বিশুদ্ধ সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে না। কিন্তু পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী মানে যার ভিতরে ঋণাত্মক, মানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, তারাই হচ্ছে পোলার সমযোজী। জলীয় দ্রবণ খুবই কম মাত্রায় তড়িৎ পরিবহন করে, এই যে খুবই কম মাত্রায় তড়িৎ পরিবহন করতেছে, কেন? কারণ এটা আংশিক আয়নিত হয়। ওকে, এমন। এরপরে আসো ধাতব বন্ধনের কথা, আমরা প্রায় একেবারে শেষের দিকে আছি। ধাতব বন্ধন জিনিসটা হচ্ছে মুক্ত ইলেকট্রন দ্বারা যুক্ত, মাথায় রাখবা, মুক্ত ইলেকট্রন দ্বারা যুক্ত, মানে হচ্ছে এখানে বিশাল পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ধরো লেটস সে তুমি অ্যাজিউম করো একটা লোহার রড, এটা ধরে নাও একটা লোহার রড। হ্যাঁ, এই লোহার রডের ভিতরে ফেরাম পরমাণু কতগুলা রয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি গুলা রয়েছে। একটা ফেরাম পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আসলে কয়টা বলো তো? 6টা। 6টি, মানে 6 মোল করে ইলেকট্রন ফেরাম পরমাণুর। 6 মোল করে যদি ইলেকট্রন তার মুক্ত শক্তি মানে যোজ্যতা স্তরে থাকে, এটাকেই বলা হয় হচ্ছে আসলে পরিবহন ব্যান্ডের ইলেকট্রন। এই ইলেকট্রনগুলা বিশাল ইলেকট্রনের সমুদ্রের মধ্যে ভাসে, এরকম মনে হয়। এখানে পারমাণবিক শ্বাস, কোর বা শ্বাস তৈরি করে, এমন একটা ফিল দেয়। ওকে, তড়িৎ ঋণাত্মক মূল ধাতু এরা মিলে ধাতব বন্ধনটা তৈরি করতেছে। এই যে ধরো একটা ধাতু, একটা ফেরাম পরমাণুর সাথে আরেকটা ফেরাম পরমাণু যে একটা বল দ্বারা যুক্ত আছে, এটা আসলে কোন বন্ধন দ্বারা? ধাতব বন্ধন দ্বারা। এই মুক্ত ইলেকট্রনগুলো পরস্পরের মাধ্যমে, মানে এই যে বিশাল ইলেকট্রনের সমুদ্র তৈরি করে, এটার মাধ্যমে যুক্ত আছে। এখন যখনই আমরা বিভব পার্থক্য তৈরি করব, অর্থাৎ ইলেকট্রন পরিবহনের ব্যবস্থা তৈরি করব, তখনই কিন্তু ইলেকট্রন এদিক থেকে এদিকে পরিবহন করবে। কোথা থেকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভাগের দিকে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, যেটা আমরা জানি এটার বিপরীত। তো সংকর ধাতুর ভিতরেও এই ঘটনাটা ঘটে। সংকর ধাতু মানে হচ্ছে একাধিক ধাতুর মিশ্রণ করে আমরা যে ধাতুটা বানাই, যেমন ধরো হচ্ছে স্টেনলেস স্টিল, মরিচা থেকে শুরু করে বিভিন্ন। এই যে ধরো যেমন এটা হচ্ছে ধনাত্মক চার্জগুলো এরকম ভাবে রয়েছে, এটাকেই বলতেছি আমরা পারমাণবিক শ্বাস। এর মধ্যেই থাকে হচ্ছে আমাদের সেই সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রনটাকেই বলা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন। এই ইলেকট্রনগুলাই মুভ করতে পারে, এবং এটার মাধ্যমেই এই যে ধাতব বন্ধনের যে মেটালটা, এটাকে আমরা আমাদেরকে পরিবাহী বানায়, পরিবাহী বা ইলেকট্রন পরিবহন করে দেয়। বুঝছো? পরিবাহী পদার্থ যে বানায়, এই মুক্ত ইলেকট্রনগুলাই পরিবহন করে। এই আমরা যে যোজ্যতা ইলেকট্রন দেখতেছি না, যোজ্যতা স্তরের পরেও এই যে ধাতুগুলার একটা বিশেষ স্তর থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা মেইনলি পরিবহন স্তর। বুঝছো? পরিবহন স্তর। এই পরিবহন স্তরের ভিতরে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, যেগুলো হচ্ছে তার মুক্ত ইলেকট্রন, আর পজিটিভ চার্জগুলো হচ্ছে আমাদের পারমাণবিক শ্বাস বা কোর। আর সঞ্চারণশীল ইলেকট্রনগুলো দ্বারাই মেইনলি এই শ্বাস বা কোরটা যুক্ত থাকে। এটাকেই বলা হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড যেটা। ওকে, ডান।
ধাতব বন্ধনের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ সুপরিবাহিতা যাকে বলে। কিভাবে এটা তড়িৎ সুপরিবাহিতা মানে কমপ্লিট করে? কারণ এখানে হচ্ছে যে মুক্ত ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রন দ্বারা, মুক্ত ইলেকট্রন বা এটাকে তুমি কি বলতে পারো, সঞ্চারণশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন, বা ডিলোকালাইজড ইলেকট্রন এমন, ওকে, এটা দ্বারা আসলে ইলেকট্রন পরিবহন করে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাপ সুপরিবাহিতা। ধাতব বন্ধনে যুক্ত থাকা কোনো মেটাল তাপ সুপরিবাহী, আর অধাতবে যারা তারা হচ্ছে আমাদের তাপ নিরোধক বা সেটাকে আমরা ইনসুলেটর পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি, এগুলো তাপ সুপরিবাহী। দেখো এখানে যদি তুমি তাপ দাও তাহলে এই তাপটা ক্রমশ এই যে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, এই মুক্ত ইলেকট্রনগুলা কি হবে আসলে, এটা উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে ছোটাছুটি করবে, এই ইলেকট্রনগুলা তাপ পরিবহন করে এদিকে নিয়ে আসা শুরু করবে, এমন ভাবে হয়। তো এখানেও সেম টু সেম একটা কারণ কি, ডিলোকালাইজড ইলেকট্রনের জন্য বা সঞ্চারণশীল ইলেকট্রনের জন্য, লাইজড ইলেকট্রনের জন্য, ডিলোকালাইজড ইলেকট্রনের জন্য এমন, ওকে। এরপরে ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে আমরা হীরক ও গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা দেখে শেষ করব। আসলে হীরক আর গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতার ভিতরে দেখো, হীরক এবং গ্রাফাইট এই দুইটাই হচ্ছে কার্বনের দুইটা রূপভেদ, এবং আমরা যে হীরা যে জিনিসটাকে চিনি ওটাই কিন্তু হীরক ভ্যা, বুঝছো? কার্বনের দুইটা রূপভেদ, এই কার্বনের রূপভেদে এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না, আর এখানে মুক্ত ইলেকট্রন থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেই, এই যে গ্রাফাইট, এ কি একটা অপরিবাহী না, মানে মানে অপরিবাহী আবার বলি অধাতু না, একমাত্র অধাতব পরিবাহী, মানে এটা অধাতু বাট স্টিল পরিবাহী। গ্রাফাইট কিন্তু হচ্ছে ওই যে করা হয়, ওই যে ড্রাই সেলের ভিতরে যে কার্বন দণ্ড দেওয়া হয়, এটা কিন্তু গ্রাফাইট দণ্ডই, বুঝছো? তো হীরকের বন্ধনটা থাকে হচ্ছে এই যে এক্স্যাক্টলি এইরকম, হীরকের বন্ধনটা থাকে দেখো এরকম, এরকম বলতে একটা কার্বনের যে চারটা হাত আশেপাশের চারজনের সাথে যুক্ত থেকে ফিল আপ মানে পরিপূর্ণ থাকে। আমি তোমাকে জাস্ট এটা দেখাই, তুমি নিজে এটা প্র্যাকটিস করবা। লেটসে আমি চিন্তা করতেছি, ধরে নাও এই কার্বনটাকে, এই কার্বনের চারটা হাত দেখো ফিল আপ, এই যে এই এখানে প্রত্যেকটা ডট হচ্ছে একটা করে কার্বন। এই যে এই কার্বনটাকে চিন্তা করো, 1 2 3 4, এই কার্বনেরও কিন্তু উপরে আরো আছে, সো ওরও চারটা হাত ফিল আপ আছে। এই যে এই কার্বনটাকে চিন্তা করো, 1 2 3 4, চারটা হাত ফিল আপ আছে, বুঝছো? তো এই কার্বন এরকম ভাবে হচ্ছে হীরকটা গঠিত হয়ে থাকে যে চারটা হাতই পরিপূর্ণ, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকতেছে না। বাট ইন কেস যদি আমি চিন্তা করি জাস্ট গ্রাফাইটের ক্ষেত্রে, তাহলে দেখবো এই শীটটা, এটা একটা শীট আকারে থাকে। দেখো এই যে এই কার্বনটাকে চিন্তা করো, যে একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, আর কিন্তু কারোর সাথে ডিরেক্টলি যুক্ত না, ও উপরে নিচের শীটের সাথে একটা যুক্ত, কিন্তু এটা বন্ধন দিয়ে যুক্ত না, আলাদা আলাদা শীট তৈরি করছে, মানে গ্রাফাইটে আলাদা আলাদা শীট তৈরি হয়ে থাকে, বুঝছো? ভেতরের অংশটা ফাঁপা থাকে। তো এই যে একটা মুক্ত ইলেকট্রন থেকে যাচ্ছে না, একটা মুক্ত হাত থেকে যাচ্ছে না, ওটা তো কারোর সাথে যুক্ত না, ওই মুক্ত ইলেকট্রন দিয়ে ওরা ইলেকট্রন পরিবহন করে, মুক্ত ইলেকট্রন দিয়ে বিদ্যুৎ পরিবহন করে। তুমি নিজে এই গ্রাফাইটের, আমি যদি গ্রাফাইটের ফিগারটাকে জাস্ট তোমার জন্য একটু ড্র করে দেখানোর চেষ্টা করি। এই যে এরকম এরকম, এই যে দেখো, এই যে এই পরিবহন যে শীটগুলা পাচ্ছ না, এই শীটগুলার মতন, বুঝছো? এই যে এই শীটগুলার মতন, এই যে এই শীটগুলার মতন, ঠিক এরকমটাই এর নিচে স্তরের ভিতরেও থাকে। দেখো এখানে আমরা
দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই শীটটাই পরবর্তীতে আরেকটা শীটের সাথে থাকে, দেন এরা পরস্পর যুক্ত থাকে। এই যে এ বরাবর যুক্ত থাকে, এ বরাবর যুক্ত থাকে, এ বরাবর যুক্ত থাকে, এমন। এখানে যে কোনো একটাকে যদি তুমি পিক করো, লেটস সে আমি যদি এটাকে পিক করি, এ আমার এই একটা বন্ধনে, দুইটা বন্ধনে আর তিনটা বন্ধনে সরাসরি যুক্ত, আর একটা বন্ধনে কিন্তু যুক্ত না। বাট এখানে যদি হিরকের মতন চিন্তা করো, ও কিন্তু আশেপাশে চারজনের সাথে যুক্ত, চারটা হাতি ফুলফিল্ড। এই হচ্ছে হিরক ভার্সেস গ্রাফাইট। হিরক অনেক দামি এবং অনেক হচ্ছে যে আসলে রিজিড বডি, গ্রাফাইট তো লেজিট কয়লার মতো, তো বাট স্টিল গ্রাফাইট আমার বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হিরক আমার বিদ্যুৎ পরিবহন করে না। এখানে লিস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা তোমার কাজে আসবে না ইনশাল্লাহ, বাট তারপরেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এর ভিতরে সংকরায়ন হয় হচ্ছে sp3, এর ভিতরে সংকরায়ন হয় হচ্ছে sp2। এখন তুমি সংকরায়ন কি কেন হয় এগুলা নিয়ে চিন্তা করতে করতে ডুবে মরে যাও। না, আমি এরকমটা বলবো না, এটা দরকার নেই, এটা তুমি পাবা হচ্ছে ভাই 11-12 সংকরায়ন, এবং ওই কারণটার পরে তুমি জানতে পারবা যে হ্যাঁ এটা কেন ইলেকট্রন পরিবহন করে, ওটা কেন ইলেকট্রন পরিবহন করতেছে না। এই ডান, শেষ। এই চ্যাপ্টারের ভিতরে আর কিচ্ছু বাকি নেই। সো যারা শেষ অবধি কমপ্লিট করলা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এই রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন হবেই, এবং তুমি যদি ফুল ক্লাসটা কমপ্লিট করে থাকো আমি তোমাকে এনশিওর করতে পারবো তুমি তোমার সিকিউ, এমসিকিউ এবং এমসিকিউ এর মার্কগুলো অবভিয়াসলি কমপ্লিট করতে পারবা, মানে মার্ক। সো তুমি যে নোটটা করছো এই নোটটা ভালো করে রিভিশন করো, এক্সাম দিও, এক্সাম দিয়ে যে উইকনেস পাবা সেই উইকনেস বরাবর জাস্ট প্র্যাকটিস করবা। ডান। এই লুপটার মধ্যে যদি চলতে পারো, বিলিভ মি তুমি জিততে পারবা। সবাই অনেক অনেক ভালো থাকো। ক্লাসের শুরুতে তার পরিচয় দেওয়া হলো না, চলো শেষে আমি সেই সিগনেচার করে দিই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, যে আশা নিয়েই আসলে ক্লাসগুলো দেখতেছো। আমি দোয়া করি যেন তুমি সেটা সর্বোচ্চ রূপে ফুলফিল করতে পারো। আর তোমার এই প্রতিদান হিসেবে ভাইয়ের তরফ থেকে একটাই চাওয়া, আমার জন্য, আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।